আদারওয়াইজ এর মধ্যে ইলেকশন ডিসপিউটটা পড়ছে, ঠিক আছে? কে, কে আছে? নতুন এরাও? সে পুরাতনরা কই? একটু দেখাও কে, কে আছে? আমি দেখতে পাচ্ছি না। এখনো জয়েন করেনি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি আমার আওয়াজ ক্লিয়ার? একটু কনফার্ম করবে তোমরা। হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? Yes, sir. একদম। ঠিক আছে। আচ্ছা অঙ্কিতা তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তুমি আজকে নতুন নাকি? হ্যাঁ, বলছি আজকে কি নতুন? হ্যাঁ স্যার। ফার্স্ট ক্লাস তোমার? হ্যাঁ, আচ্ছা। রিমা নতুন? না স্যার আমার সেকেন্ড ক্লাস এটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা সেকেন্ড ক্লাস তাই তো? ঠিক আছে। অনেকেই নতুন দেখছি। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। সে জানি আমি। স্যার বলেছে আমাকে। ঠিক আছে? তোমরা তো মোটামুটি প্রেসিডেন্টটা করেছো। না প্রেসিডেন্টের ১ম থেকেই ছিলে না তোমাদের? ঠিক আছে? অসুবিধা নেই তো? আচ্ছা দেখো, আজকে তোমরা অনেকেই নতুন আছো। ঠিক আছে? তা আমরা আজকে কনস্টিটিউশন পড়ছি। ওকে? ঠিক আছে? ভারতীয় সংবিধান। তো চাপ নেই। তোমাদের আবার ১ম থেকেও ক্লাস হবে। তা আজকে একটু মার্চ করে দেওয়া হয়েছে তোমাদের ক্লাসটা। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এরপরের দিন আবার তোমাদের সেই নতুন করে ১ম থেকে আমি পড়াবো। যে এট লিস্ট আমরা কনস্টিটিউশন মানে এট লিস্ট কনস্টিটিউশনটা কি? কনস্টিটিউশন ধারণা কোত্থেকে এসছে কি? আমরা কেন পড়বো কনস্টিটিউশনটা? ঠিক আছে? যখন তোমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে সেখান থেকে তোমাদের একদম সুন্দর করে পড়ানো হবে। ওকে? সমস্যা নেই। এবার দেখো, আজকে আমরা বিগত ২ টো ক্লাস মেবি আমরা প্রেসিডেন্ট পড়েছিলাম। ঠিক আছে? তা প্রেসিডেন্ট আমাদের ভারতের কি বলেছিলাম? ১ নম্বর না? যদি আমরা হ্যাঁ? হ্যাঁ, যদি আমরা জনগণনা করি, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা কাকে কাউন্ট করব? প্রেসিডেন্টকে, তাই না? তার মানে প্রেসিডেন্ট আমাদের দেশের সর্বেসর্বা, তাই না? তাই তো? কিন্তু আমরা কি জানি? প্রেসিডেন্ট কিন্তু আমাদের নমিনাল হেড, নট এক্সিকিউটিভ হেড। ঠিক আছে? নমিনাল মানে নামমাত্র, তাই না? প্রেসিডেন্ট শুধু নামেই কাটে। ঠিক আছে? মানে প্রেসিডেন্টের নামে বিল আমরা করে দেব, দিয়ে কমপ্লিট আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে? কাজ আমরা করব। খাওয়া-দাওয়া আমরা করব। ঠিক আছে? সবকিছু করব। বাট কি হবে? বিলটা হবে প্রেসিডেন্টের নামে। ওকে? ক্লিয়ার? বুঝতে পারলাম? তো এই যে আমাদের যে হায়ারার্কি পোস্ট প্রেসিডেন্ট, ঠিক আছে? সেই সম্বন্ধে আমরা পড়েছি। যে প্রেসিডেন্ট কিভাবে নিয়োগ হয়, প্রেসিডেন্টের কি, কি কোয়ালিফিকেশন আছে, মানে প্রেসিডেন্ট হতে গেলে আমাদের ভারতে যদি প্রেসিডেন্ট হতে হয় তাহলে কি, কি কোয়ালিফিকেশন দরকার। ঠিক আছে? কোয়ালিফিকেশন মানে এখানে যোগ্যতা কিন্তু এখানে আমার এখানে ওই গ্র্যাজুয়েশন হতে হবে, এইচএস পাস করতে হবে এই যোগ্যতার কথা বলা হচ্ছে না। হ্যাঁ, বলো? বয়সের যোগ্যতা লাগে। একদম যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে বয়সের কথা বলা হয়েছে। ঠিক আছে? যে এজ কত হবে, তাই না? তারপর আর কি যোগ্যতা ছিল? তাকে নিশ্চয়ই কি হতে হবে? ভারতীয় হতে হবে। সাউন্ড মাইন্ডেড হতে হবে। সাউন্ড মাইন্ডেড মানে যেন মানে কি বলে? হ্যাঁ, মানে মানসিকভাবে একদম ঠিকঠাক হতে হবে। ঠিক আছে? তাই না? যেহেতু দেখো প্রেসিডেন্ট মানে তোমার ফ্যামিলির যে হায়ারার্কি মানে তোমার যদি ঠাকুরদাদা থাকে তাহলে সে, যদি ঠাকুরদাদা না থাকে সে বাবা। ঠিক আছে? তাহলে তোমার বাড়ির যে হায়ারার্কি থাকবে, যার কথা শুনে পুরো সংসারটা চলবে, ফ্যামিলিটা চলবে, তাকে তো সাউন্ড মাইন্ডেড হতে হবে না? তাই না? তাই তো? সেটাই বলা হচ্ছে। ওকে? তা আমরা এই যে এই কোয়ালিফিকেশন পড়েছি এবং কোয়ালিফিকেশনের পরে আমরা কি পড়েছি? ইলেকশন পড়েছি। যে আমরা কিভাবে ইলেক্টেড করে আমাদের প্রেসিডেন্টকে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে ইলেকশনের প্রসিডিউরটা কি ছিল? কি ছিল? ইলেকশনের প্রসিডিউরটা কি ছিল? না ডিটেইলস বলতে হবে না, যে বলো যে প্রসেসটা কি ছিল? হ্যাঁ, সেইটা তো আমরা পড়েছি। এটা হচ্ছে ইলেকটোরাল কলেজ। হ্যাঁ, বলো? এমএলএ আর এমপিদের দ্বারা ভোট করে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই প্রসিডিউরটা পড়েছি। যে ইলেকটোরাল কলেজে কারা, কারা থাকবে। তার মানে কারা, কারা ভোট দিতে পারবে। ঠিক আছে? কারা, কারা ভোট দিতে পারবে সেগুলো আমরা পড়েছি। কারা, কারা ভোট দিতে পারবে না সেটা আমরা পড়েছি। এবং যদি রাষ্ট্রপতির কখনো অপসারণ হয় বা ইমপিচমেন্ট হয়, রাষ্ট্রপতিকে তার পদ থেকে যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তার প্রসিডিউরটা কি? ইমপিচমেন্টের প্রসিডিউরটা কি? তাকে তখন তাহলে কারা, কারা ভোট দেবে আমরা সেটাও পড়েছি। তাই না? একদম পাই টু পাই একদম ধরে পড়েছি একদম। ঠিক আছে? ক্লিয়ার? এরপরে পড়েছি যদি ইমপিচমেন্ট হয় বা যদি ভ্যাকান্ট হয়, তাহলে রাষ্ট্রপতির পদটা ভ্যাকান্ট হয়ে আছে। তখন কি হবে? তখন কি, কি প্রসিডিউর আছে? তখন কি, কি উপায়ে
আমরা তাড়াতাড়ি করে রাষ্ট্রপতিকে নিয়োগ করব, তাই না? এই সব আমরা পড়ে নিয়েছি। ঠিক আছে? ক্লিয়ার? এটা গেল একটা টপিক একদম পুরোপুরি। এইখানে তোমাদের যখন আবার নতুন করে ক্লাস হবে কোনো অসুবিধা নেই। এগুলো আবার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? ক্লাসগুলো। তো আজকে আমরা পড়ব প্রেসিডেন্টের পাওয়ার। মানে তার ক্ষমতা কি আছে? এতদিন আমরা পড়েছি প্রেসিডেন্ট কি করে হয়, কিভাবে হয় না হয়। ঠিক আছে? সবাই মনে, মনে অনেকে ভেবেও নিয়েছো যে স্যার আমি একটু বড় হয়ে প্রেসিডেন্ট হব, তাই তো? বড় হয়ে মানে তোমরা তো বড়ই হয়ে গেছো। এট লিস্ট প্রেসিডেন্টের এজ কত? প্রেসিডেন্ট হতে গেলে কত বয়স লাগে জানো? 35। 35 একদম। তাহলে এখন তোমরা যারা আছো ক্লাসে নিশ্চয়ই কেউ 35 নেই। তো মনে, মনে ভাবছো স্যার 35 হয়ে গেলে আমিও স্যার রাষ্ট্রপতি হব, তাই না? ঠিক আছে? তাহলে রাষ্ট্রপতির একটা কন্ডিশন ছিল। তুমি যদি হতে চাও, ঠিক আছে? তাহলে কি হবে? তোমাকে কতজনের সাপোর্ট দরকার মনে আছে? কতজনের সাপোর্ট করতে হবে? হুম? ধরো রাষ্ট্রপতি হতে গেলে আমাকে ১ম আমাকে সাপোর্ট দরকার। ঠিক আছে? এমপির সাপোর্ট দরকার। তো কতগুলো এমপির সাপোর্ট দরকার ছিল? মনে আছে? বলো। 272। হ্যাঁ, হ্যাঁ বলো। পাত্র বলো। एमपी से 272। না, আমি বলছি যে একটা রাষ্ট্রপতি যদি হতে চাই তাহলে আমাকে তো ইলেকশনে দাঁড়াতে হবে। ইলেকশনে দাঁড়ানোর প্রসিডিউর আমি বলে দিলাম। ইলেকশনে দাঁড়ানোর জন্য আমাকে ভারতীয় হতে হবে, ৩৫ বছর বয়স হতে হবে। তাই না? সাউন্ড মাইন্ডেড হতে হবে। কোনো প্রফিটেবল যেন কোনো ইসের সঙ্গে আমি জড়িত না থাকি। ওকে? এবং লোকসভায় হচ্ছে হলো তোমার লোকসভায় হচ্ছে হলো এমপি হওয়ার জন্য যে যোগ্যতা সেগুলো আমাকে থাকতে হবে। ওকে ক্লিয়ার? এবার এরপরে এগুলো থাকার পর তারপরে আমি কি করে যাব? তাহলে আমাকে কজন সাপোর্ট করলে আমি মোটামুটি নমিনেটেড হতে পারবো। মানে আমি দাঁড়াতে পারবো তখন। তখন আমার নাম সবেমাত্র লিপিবদ্ধ হলো যে হ্যাঁ, এই যে একটা ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট হিসেবে কতজন? সুন্দর করে লিখা আছে। বলো, ফটাফট বলো। বলো। তুমি করেছিলে ক্লাস। এই ১০০ টা কি প্রসিডিওরে 50+50 প্রথমে ৫০ জন সাপোর্ট করবে। ঠিক আছে? যে হ্যাঁ, আমরা একে আমরা এজ এ প্রেসিডেন্ট হিসেবে চাইছি। ঠিক আছে? আবার পরে আবার ৫০ জনের সাপোর্ট লাগবে। তাই না? পড়াশোনা ভালোই করছো বুঝতে পারছি আমি। সবাই, তাই না? 50+50 তো। ভোট না। এইখানে ধরো তুমি ভোটে দাঁড়াবে তো? তো এখানে কতগুলো মেম্বার আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ঠিক আছে? ওদেরকে ধরে ঠিক আছে অনলাইনে যারা আছে ধরে ১১ জন। এবার তুমি ভোটে দাঁড়াচ্ছ, ঠিক আছে? তার মানে এইখান থেকে ধরো আমি সিম্পল ভাবে বললাম যে ৩ জন তোমাকে সাপোর্ট করছে যে স্যার হ্যাঁ, আমরা ৩ জনের এমপি এরা ৩ জন সাপোর্ট করছে যে তোমাকে যে আমরা একে প্রেসিডেন্ট হিসেবে ক্যান্ডিডেট হিসেবে আমরা চাই। ঠিক আছে? সেই সাপোর্টটা দরকার আগে। তাহলে আমাদের যত এমপি আছে তাদের মধ্যে ৫০ জনকে সাপোর্ট করতেই হবে। এবার এইটা কেন হয়েছে? এইটা কেন হয়েছে দেখো আমাদের আজকে ইন্ডিয়ার হায়ারার্কি পোস্ট হচ্ছে হলো প্রেসিডেন্ট। ঠিক আছে? সেইখানে তো এরা গারা নাথুলাল যেকোনো কেউ এসেই তো বলতে পারে না যে আমি প্রেসিডেন্ট হয়ে যাব। এবার তাকে কি করতে হবে? যেকোনো পার্টির সাপোর্ট দরকার। তাহলে দেখবে এখনো পর্যন্ত যারা আমাদের প্রেসিডেন্ট হয়েছে তারা কিন্তু মানে প্রচুর শিক্ষিত এবং প্রচুর এমপ্লয়েড মানুষ। ঠিক আছে? এবার তাদেরকে কি করে পার্টিরা চুজ করে যে হ্যাঁ, এই ব্যক্তিকে আমার ইয়া আমি এজ এ প্রেসিডেন্ট হিসেবে চুজ করব। ঠিক আছে? তখন কি তারা তো এই যেমন যদি বিজেপি করে বা যদি কংগ্রেস করে তাদের কাছে তো অনেক এমপি আছে। তারা তো ৫০ জনের সাপোর্ট দিয়েই দেবে না? এবার তুই যে কেউ তো আর প্রেসিডেন্ট হতে পারবে না। তার মানে কি তোমার বাড়ির যে হায়ার পোস্টে আছে মানে তোমার ঠাকুরদাদা। ঠিক আছে? তার কাজ তার কথাবার্তা শুনে সবকিছু করা হয়। এবার তোমার বাড়িতে দেখা গেল তোমার বাপ কাকারা অনেক ভাই। ঠিক আছে? ঠিক আছে? এবার বাড়ির কি হাইয়েস্ট কে হবে? সে বাবাই হবে। তার মানে সেই ঠাকুরদাদাই হবে। তুমি যাকে তাকে তো করে দেবে না। কখন করে দেবে? যখন দেখা গেল ঠাকুরদাদার অনেক বয়স হয়েছে, সে আর প্রেশার নিতে পারছে না, অসুস্থ হয়ে গেছে, বেড রেস্ট আছে। তখন আস্তে, আস্তে তোমার বাবা বা তোমার জেঠু বা যে থাকবে সে যাবে এই জায়গাটায়, তাই না? সেম একদম একই ব্যাপার। ঠিক আছে? তার মানে আমাদের ভারতের যে হায়ারার্কি পোস্টে বসবে তাকে তো আমরা ঠিকঠাক মতো চয়ন করব, তাই না? তার মানে তুমি আমি যদি চিন্তা ভাবনা করি যে স্যার কালকে আমি প্রেসিডেন্ট হব, তা একটু কষ্টকর ব্যাপার। হ্যাঁ, হবে না আমি বলছি না। তোমরা ভালো কিছু করবে যখন আস্তে, আস্তে অগ্রসর হবে নিজের লাইফ এর দিকে। তখন যদি সেরকম সিচুয়েশন আসে তখন নিশ্চয়ই হবে। যেমন এই যে দ্রৌপদী মুর্মু আমাদের আছে। ঠিক আছে? ক্লিয়ার? তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা কি করব? পাওয়ার। ঠিক আছে? এবার লিখে নাও তাহলে। পাওয়ার অফ প্রেসিডেন্ট। ঠিক আছে?
এবার কি বললাম, পাওয়ার অফ প্রেসিডেন্ট। এবার প্রেসিডেন্টের না কিছু পাওয়ার আছে, ঠিক আছে? যেমন আমরা বলি এক্সিকিউটিভ পাওয়ার, ঠিক আছে? লেজিসলেটিভ পাওয়ার, তারপরে ফাইন্যান্সিয়াল পাওয়ার এবং ডিপ্লোম্যাটিক পাওয়ার, ঠিক আছে? এই পাওয়ার গুলো সব প্রেসিডেন্টের আছে। ওকে? এবার আমরা কি বললাম, প্রথমে কিন্তু পড়েছি যে প্রেসিডেন্ট কিন্তু নামমাত্র, তাই না? নমিনাল এক্সিকিউটিভ হেড আমরা বলতে পারি, ঠিক আছে? তার মানে নামে মাত্র প্রেসিডেন্ট হচ্ছে হলো প্রেসিডেন্টের যত কাজকর্ম হয়, ঠিক আছে? ওকে, ফার্স্ট হেডিং করো নাম্বার 1, পাওয়ার অফ প্রেসিডেন্ট করেছো তো? এবার নাম্বার 1 করো, এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ার, ওকে? এক্সিকিউটিভ পাওয়ার মানে শাসন সংক্রান্ত পাওয়ার, বাংলায় যদি বলি শাসন সংক্রান্ত পাওয়ার, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এবার দেখো আমাদের ভারতের যত কাজ হবে, যা কাজ হবে, আস্তে আগে শোনো, তারপর আমি আস্তে এক এক করে লিখিয়ে দেবো, ঠিক আছে? ভারতের যত কাজ হবে, যা হবে, সব কিন্তু প্রেসিডেন্টের নামে হবে। আমি আগেই বলেছি যে যা বিল হবে সব প্রেসিডেন্টের নামে হবে, ঠিক আছে? তার মানে প্রেসিডেন্টের নামে, মানে প্রেসিডেন্টের স্বাক্ষরের দ্বারাই হবে, কাজ কিন্তু অন্য কেউ করবে, ঠিক আছে? কাজ কে করবে? পিএম করবে এবং হচ্ছে হলো তোমার আমাদের যে মিনিস্টাররা আছে তারা করবে, কিন্তু নাম থাকবে প্রেসিডেন্টের, মানে প্রেসিডেন্টের নামেই কাজটা হবে, ঠিক আছে? তার মানে আমাদের ইন্ডিয়ার যত কাজ যা হবে সব কিন্তু প্রেসিডেন্টের নামেই কাজগুলো হবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? দ্বিতীয় যদি আমি প্রশাসনিক যদি দেখতে চাই, যে আমাদের যত ইউনিয়ন টেরিটরিজ গুলো আছে, ঠিক আছে, ঠিক আছে, যে ইউটিস গুলো আছে, ইউটিস গুলোকে কিন্তু ডাইরেক্ট শাসন কে করে? প্রেসিডেন্ট। এবার প্রেসিডেন্ট কি ডাইরেক্ট গিয়ে সেইখানে গিয়ে শাসন করবে? প্রেসিডেন্ট তো অল টাইম আমরা জানি রাইসেনা হিলেই বসে থাকে, তার মানে দিল্লিতেই বসে থাকে, তাহলে সে কি ডাইরেক্ট গিয়ে শাসন করে? আন্দামানে কি সে যায়? পন্ডিচেরি কি সে যায়? যায় না। প্রেসিডেন্টই শাসন করবে, কিন্তু কাউকে, হ্যাঁ, কার দ্বারাই সে ইয়া 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 মানে শাসন করবে। কোন অ্যাডমিনিস্ট্রেটর রেখে দিল, ঠিক আছে? তাকে যে আপনি ওটাতে আমার হয়ে দেখাশোনা করুন, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম, যে দ্বিতীয়ত যে যে আমাদের যে ইউটিস গুলো আছে সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু প্রেসিডেন্ট কি করবে? হ্যাঁ, শাসন করবে, একদম ক্লিয়ার। নেক্সট, এই যে আমাদের যে এসসি, এসটি, ওবিসি, এদের মানে আমাদের যে ইন্ডিয়াতে এসসি, এসটি, ওবিসির যে ম্যাটার গুলো সেগুলো কিন্তু রাষ্ট্রপতি দেখে। কি করে? যে কোনো একটা জায়গায় এসসি, এসটির বা ওবিসির কেমন কি প্রবলেম আছে কি না আছে, তার জন্য কিন্তু ইয়া প্রেসিডেন্ট কি করতে পারে? কোনো একটা তোমার তৈরি করতে পারে, ঠিক আছে? মানে উম, হ্যাঁ, হ্যাঁ, এই তৈরি করতে পারে। ওকে, ক্লিয়ার? এটার জন্য প্রেসিডেন্ট কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, এবং তোমার হচ্ছে কোথাও একটা দেখা গেল উপজাতি আছে, ঠিক আছে? মানে সাঁওতাল টাওতাল আছে সেগুলোকে, ঠিক আছে? শিডিউল এরিয়া, সেই কিন্তু কোনো একটা জায়গাকে রাষ্ট্রপতি কিন্তু শিডিউল এরিয়া নির্বাচন করতে পারে, যে হ্যাঁ এই এরিয়াটা এখন থেকে শিডিউল এরিয়া। ওকে, ক্লিয়ার? যেমন আছে আমাদের আন্দামান আছে, ঠিক আছে? জারোয়া, সেন্টিনেল তোমরা পড়েছো, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এই যে উপজাতিগুলো আছে, মেঘালয়ে কিছু আছে, আসামে কিছু কিছু আছে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু রেকটিফাই করতে পারে কিন্তু প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রোটেক্টেড করতে পারে যে এই এরিয়াতে, ঠিক আছে, আমরা যখন তোমার হচ্ছে উম আ ইয়া ১ম এ কি পড়েছিলাম? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে? ইউনিয়ন ইটস টেরিটরিতে আমরা আমাদের বাউন্ডারি দেখেছি, সব দেখেছি। ওকে, ক্লিয়ার? আমরা আর তোমার ফান্ডামেন্টাল রাইটে কি পড়েছি? যে আমরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। ঠিক আছে? তাই না? আমরা ভারতের যেকোনো জায়গায় যেতে পারি। কত নম্বর আর্টিকেলে আছে? ১৯ নম্বর আর্টিকেলে আছে, তাই না? ১৯ নম্বর আর্টিকেলে আছে আমরা যেকোনো জায়গায় যেতে পারি। তাহলে যদি এই প্রটেক্টেড এরিয়া গুলো থাকে সেখানে কি যেতে পারবো? পারবো? মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, যে আমি ভারতের যেকোনো জায়গায় যেতে পারি, যেখানে ইচ্ছা সেখানে বাড়ি করতে পারি, সেইখানে আমি যেকোনো অকুপেশন নিতে পারি। এটা ১৯ নম্বর আর্টিকেলে আছে। এটা আমার ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে? এবার আমি যদি বলি যে আমি আন্দামানের ওই সেন্টিনেল, জারোয়া যেখানে থাকে সেইখানে গিয়ে আমি বাড়ি করব, হবে তাহলে? হ্যাঁ, এই যে প্রটেক্টেড এরিয়া, তার মানে কি? এইটা কিন্তু প্রটেক্টেড এরিয়া। তুমি কিন্তু প্রটেক্টেড, তখন কিন্তু বলতে পারবে না, "স্যার আমার তো ফান্ডামেন্টাল রাইট আছে। ১৯ নম্বর আর্টিকেল তো আমাকে ফান্ডামেন্টাল রাইট দিচ্ছে স্যার। তাহলে আমি কেন পারব না স্যার? সেখানে তো লিখা আছে।" এবার সেইখানে কিন্তু ব্যতিক্রমও আছে। যে তুমি কিন্তু এই প্রটেক্টেড এরিয়া গুলোকে বা মানে উপজাতি অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেইখানে গিয়ে তুমি তাদেরকে কোনো ডিস্টার্বেন্স করতে পারবে না। কেননা তোমার কালচার, তোমার আলাদা। পুশ করো ওকে একটু। ঠিক আছে? তোমার কালচার তোমারই আলাদা। ঠিক আছে? কই নেই। ঠিক আছে, তোমার কালচার আলাদা। এবার তুমি যখন যাবে, তুমি তাদের সোশ্যাল ইয়াটাকে ইয়া ডিমোলিশ করছো। তাই না? তাদের কালচারটাকে তুমি ডিমোলিশ করছো। তার জন্য তাদের কালচারটাকে ধরে রাখার জন্য এই তোমার প্রটেক্টেড এরিয়া, ঠিক আছে? করতে পারে কিন্তু প্রেসিডেন্ট। ওকে? ক্লিয়ার? ওকে?
এরপরে কি করতে পারে, প্রেসিডেন্ট কিন্তু আমরা জানি অনেককে নিয়োগ করে, ঠিক আছে? কাকে কাকে নিয়োগ করে বলো, দু একটা এক্সাম্পল বলো, কাকে নিয়োগ করে প্রেসিডেন্ট? সুপ্রিম কোর্টের বিচারপতি একদম একদম, সুপ্রিম কোর্টের বিচারপতি। আর 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 স্যার জাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি আর সুপ্রিম কোর্টের বিচারপতিকে হ্যাঁ নিয়োগ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আর স্যার রাজ্যপাল হ্যাঁ হ্যাঁ, রাজ্যপাল গভর্নরকে নিয়োগ করে, গুড। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আর বলো, তোমরা বলো, আর কে, আর কাকে নিয়োগ করে? মিনিস্টারদের নিয়োগ করে। আর হ্যাঁ, এটা তো বলছোই না। হ্যাঁ, নিয়োগ করে। হ্যাঁ, ভাইস ভাইস চ্যান্সেলরকে নিয়োগ করে, ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্পিকারকে স্পিকারদের নিয়োগ করে না, অ্যাকচুয়ালি স্পিকার ইলেক্টেড হয়ে আসে, ঠিক আছে? আমরা যখন তোমার পার্লামেন্ট করবো তখন স্পিকার করবো, ওকে? আর নাম বলো, ফটাফট বলো। কি? পিএম কে করে, প্রধানমন্ত্রী কে করে, ঠিক আছে? তারপরে ক্যাগ, কন্ট্রোলার, অডিটর অ্যান্ড জেনারেল কে করে, ওকে? অ্যাটর্নি জেনারেল কে করে, ওকে? ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ বলো। পিএম তো ইলেকশনের মাধ্যমে যায়, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, দেখো সবাই তো এমপি, স্পেশাল তো কেউ না, সবাই এমপি। একটা পিএমও এমপি, একটা মিনিস্টার সেও এমপি। এবার তাকে যে পদটা দিচ্ছে প্রধানমন্ত্রী, এইটাই নিয়োগ হচ্ছে, ব্যাপারটা বোঝো। এইখানে তো সবাই এমপি, সবাই সেম, সবাই সেই ভোটে দাঁড়িয়ে এসছে, এর জন্য তো আলাদা কিছু, তাহলে কি প্রধানমন্ত্রীর জন্য কি আলাদা ভোট হচ্ছে? হচ্ছে না তো। তাহলে এই যে প্রধানমন্ত্রী জায়গাটা নিয়োগ করছে, এবং এই যে পোর্টফোলিও গুলো আছে, পোর্টফোলিও মানে তোমার হচ্ছে ডিফেন্স মিনিস্টার, শিক্ষা মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, এই যে পোর্টফোলিও গুলোকে দিয়ে দিচ্ছে, তখন কিন্তু এটা প্রেসিডেন্ট নিয়োগ করে দেয় এটাতে, ঠিক আছে? বুঝতে পারলাম? ক্লিয়ার? এইটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্ট করবে যে হ্যাঁ আমাদের এখন তোমার হচ্ছে পিএম হচ্ছে এই ব্যক্তি, হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার কি হচ্ছে, আমাদের যে ইউপিএসসি আছে, ইউপিএসসির যে সদস্য, হ্যাঁ তাদেরকে নিয়োগ করেন, এবং হচ্ছে আমাদের ইলেকশন কমিশনার, ঠিক আছে, তাদেরকেও কিন্তু নিয়োগ করে, ওকে? ঠিক যেভাবে নিয়োগ করে সেভাবে কিন্তু তাদেরকে কি করে, অপসারণও করতে পারে প্রেসিডেন্ট, ঠিক আছে? যখন ইচ্ছা তখন তাদেরকে সরিয়ে দিতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এক্সিকিউটিভ দেখে নিলাম। এবার এক এক করে সুন্দর করে লিখে নি, চলো ফার্স্ট হেডিং করো, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট 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 ফার্স্ট, এতক্ষণ আমরা গল্পই করছিলাম, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজকে শেষ করবো প্রেসিডেন্টটা। লিখো, অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট, all executive actions of the government of India are formally taken in his name. All executive action of the government of India are formally taken in his name. ইন হিজ মানে প্রেসিডেন্টের নামেই নেওয়া হচ্ছে, তাই বলছি, আমরা প্রেসিডেন্টই পড়ছি, তার মানে ইন হিজ মানে বুঝতেই পারছি, মানে তার নামেই নেওয়া হচ্ছে, মানে প্রেসিডেন্টের নামে নেওয়া হচ্ছে, ওকে? ক্লিয়ার? প্রথম, স্যার আর হ্যাঁ বলছি ফর্মালি, বলছি অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফর্মালি টেকেন ইন হিজ নেম। হ্যাঁ, এক্সিকিউটিভ পাওয়ার নাম্বার 1 পয়েন্ট, ঠিক আছে? ইন হিজ নেম, ওকে? তাহলে আমরা প্রথম প্রশ্ন কি পড়েছিলাম, যে যা এক্সিকিউটিভ, যা শাসন সংক্রান্ত যা নেওয়া হয় সব কিন্তু রাষ্ট্রপতির নামেই নেওয়া হবে, একদম ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লিখো, হি ডাইরেক্টলি অ্যাডমিনিস্টার দ্য ইউনিয়ন টেরিটরিজ। হি ডাইরেক্টলি administer the union territories, administer the union territories through administrators appointed by him. He directly administer the union territories through administrator appointed by him. ওকে, কি বললাম তাহলে? সেকেন্ড পয়েন্ট বলেছিলাম যে ইউনিয়ন টেরিটরিজটাকে কিন্তু কে করবে, অ্যাডমিনিস্টার কে করবে, প্রেসিডেন্ট, ঠিক আছে? এবং কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটরকে রাখবে,
যে তাকে নিয়োগ করবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, অ্যাপয়েন্টেড বাই হিম। ওকে, ক্লিয়ার? নেক্সট লিখো, নেক্সট পয়েন্ট। হি ক্যান ডিক্লেয়ার any area as schedule area. He can declare any area as schedule area and can administer it and can administer it. তার মানে কি, যে কোনো এরিয়াকে সে কি করতে পারে, শিডিউল এরিয়া বলতে পারে এবং সেটাকে কিন্তু সে অ্যাডমিনিস্টার করতে পারে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্ট লিখো, appointed a commission to investigate into the condition of appointed a commission to investigate into the condition of SC মানে শিডিউল কাস্ট, SC, ST and OBC। ঠিক আছে, তাহলে কি বললাম, তখন বলেছিলাম কি যে এটা কমিশন তৈরি করতে পারে, যে কোনো একটা সংস্থা তৈরি করতে পারে যে হ্যাঁ তুমি গিয়ে দেখো বাবু যে SC ST দের বা OBC দের কি প্রবলেম হচ্ছে বা কি সমস্যা হচ্ছে, তার জন্য কিন্তু কমিশন তৈরি করতে পারে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট লিখো, হি অ্যাপয়েন্টস। এবার কাদের কাদের অ্যাপয়েন্টস দিচ্ছে আমরা পড়েছি, ঠিক আছে? হি অ্যাপয়েন্টস দিয়ে একটা হাইপেন দাও, হাইপেন দিয়ে কমা দিয়ে লিখতে শুরু করবে। ঠিক আছে, ফার্স্ট লিখো PM and other minister, PM and other minister। ঠিক আছে, PM and other minister। ওকে, কমা দিয়ে লিখো অ্যাটর্নি জেনারেল। কমা দিতে পারো, 1-2 নাম্বার দিতে পারো, যেটা ইচ্ছা, অ্যাটর্নি জেনারেল। ওকে, নেক্সট কমা দিয়ে লিখো ক্যাগ, CAG, শুধু CAG করে দাও, কন্ট্রোলার অডিটর জেনারেল। ওকে, আমরা এটা পড়বো এর সম্বন্ধে, শুধু ক্যাগ করে দাও তাহলেই হবে, CAG। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল মানে হচ্ছে, হ্যাঁ মানে আইন বিশেষজ্ঞ। ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ার সবথেকে আইন বিশেষজ্ঞ পোস্ট হচ্ছে হলো অ্যাটর্নি জেনারেল। ওকে, মানে কি আমাদের দেখা গেল যে তোমার আর আমার সঙ্গে কোনো বিবাদ হলে কি করি, আমি একটা উকিল নিয়োগ করি, তাই না? তুমি একটা উকিল নিয়োগ করবে, যখন বিবাদ হবে তুমি আমার নামে কোর্ট কেস করবে, তাহলে আমার একটা উকিল থাকবে। তো তো তুমি ভেবে নাও এটা ভারত সরকারের উকিল। ভারত সরকারের যত রকমের তোমার হচ্ছে হলো আইনি সমস্যা হবে, তার পরামর্শ থেকে শুরু করে কোর্টে যাওয়া থেকে শুরু করে সব কাজ করবে অ্যাটর্নি জেনারেল। ওকে, ক্লিয়ার? আর আমাদের রাজ্যে কি থাকে, অ্যাডভোকেট জেনারেল। ওকে, ক্লিয়ার? এগুলো সম্বন্ধে আস্তে আস্তে পড়বো, আমরা এর ডিটেলসে পড়বো, অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার অডিটর জেনারেল, তার কাজ কি, কত নম্বর আর্টিকেল আছে, কি আছে, সব পড়বো আস্তে আস্তে করে। ঠিক আছে, আমি তোমাদের প্রথমেই বলেছি, তোমরা আজকে ফার্স্ট ক্লাস, তাই বলছি যে কনস্টিটিউশন এমনই একটা সাবজেক্ট, সবার সঙ্গে সবার লিঙ্ক। ঠিক আছে, এবার দেখো এই অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে বলতে গেলে আজকে প্রেসিডেন্ট ছুটে যাবে, ক্যাগ সম্বন্ধে বলতে গেলে সবার সঙ্গে সবার মধ্যে রিলেশন আছে। এবার আস্তে আস্তে করে আমরা একবারে জট খুলতে যাব না। ঠিক আছে, আস্তে আস্তে করে প্রত্যেকটা আস্তে আস্তে করে জট খুলবো, আস্তে আস্তে করে জটগুলো খুলবে। ঠিক আছে, যদি কোনো বাড়ি তৈরি করতে হয় তাহলে আগে কি আমরা ছাদ দিই? নিশ্চয়ই না, তার ফাউন্ডেশন তৈরি হয়, ফাউন্ডেশনের পর আস্তে আস্তে করে ইট গাঁথা হয়, ইট গাঁথার পর তারপরে স্ল্যাবটা মারা হয়, স্ল্যাব মারার পর তারপরে সুন্দর করে কি করা হয়, প্লাস্টার করা হয়, তারপরে জানলা দরজা লাগানো হয়। ঠিক আছে, তারপরে ডেকোরেশন করা হয়। সাবজেক্টটাও তেমনই, আগে তোমাদের ভিতটাকে তৈরি করতে হবে সুন্দর করে। এবার তুমি যদি আগেই যদি প্লাস্টারে চলে যাও সুন্দর করে, স্যার ডেকোরেশন লাগিয়ে সুন্দর একদম এখানে ফুলদানি লাগিয়ে হবে না তো, তাহলে ঘরটা কি ভালো লাগবে? সাবজেক্ট সেম। ঠিক আছে, এর আগের দিন কে যেন আমাকে জিজ্ঞাসা করছিল, স্যার আর্টিকেল গুলো তো হচ্ছে না, কে জিজ্ঞাসা করেছিল? তুমি? কেউ একজন জিজ্ঞাসা করেছিল স্যার আর্টিকেল গুলো। আমি বলছি, কোনো চাপ নেই বাবা, আস্তে আস্তে পড়ো, আমরা আর্টিকেল ওয়াইজই পড়ছি, সব আর্টিকেল গুলো আস্তে আস্তে পড়বো। এবার আমি একটা এক্সাম দিলাম, সেখানে দুটো আমি আর্টিকেল দেখে নিলাম, স্যার এই আর্টিকেল গুলো তো স্যার পড়াচ্ছেন না, এটা তো হবে না, তোমাকে তো আস্তে আস্তে করে যেতে হবে, তাই না? এবার আমি ফট করে বলে, স্যার কি হচ্ছে স্যার এগুলো, তাহলে তো হবে না বাবা। এবার সেটা তোমরা নিজেরা বুঝে নাও যে কি করবে, ফাউন্ডেশন তৈরি করবে না শুধু দেখাবা করবে। ঠিক আছে, চলো নেক্সট। কি হয়েছে বাবু, ঘুম পেয়েছে?
একটু জল দাও, একটু জল দাও। জল খাও ওকে। জল দাও তো। ওটা জল দাও। জল খাও, জল খাও, জল খাও। জল খাও, ঠিক আছে। নেক্সট কি বললাম? ট্যাগ ট্যাগ লিখেছো? এবার লিখো চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার। Chief Election Commissioner and other election commissioner. Okay. Chairman and member of Public Service Commission. Chief Election Commissioner and other election commissioner. Okay. Complete. এবার লিখো চেয়ারম্যান অ্যান্ড মেম্বার। হ্যাঁ, নেক্সট কমা কমা দিয়ে চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ পাবলিক সার্ভিস কমিশন। অ্যাপয়েন্টস চলছে এখনো। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ পাবলিক সার্ভিস কমিশন। ওকে, ক্লিয়ার। নেক্সট কমা দিয়ে লিখো কি ছাড়া পড়েছে বলো একটু মনে করে। গভর্নর। হ্যাঁ লিখো, তাদের করে লিখো গভর্নর। কমা দিয়ে লিখো গভর্নর। হ্যাঁ, না 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 না, এটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন করে দাও। হ্যাঁ করে দাও। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ওটা বুঝতে হবে তোমাকে না, প্রেসিডেন্ট চলছে, ঠিক আছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, ক্লিয়ার। নেক্সট ইন্টার স্টেট কাউন্সিল। ইন্টার স্টেট কাউন্সিল কমা ইন্টার স্টেট কাউন্সিল তৈরি করে প্রেসিডেন্ট। ইন্টার স্টেট কাউন্সিল। ওকে, বলছি এবার লিখে নাও, লাস্ট লিখো চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ফাইন্যান্স কমিশন। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ফাইন্যান্স কমিশন। ওকে, ঠিক আছে। পরে আস্তে শেষ হয়নি এখনো, ঠিক আছে, কমপ্লিট হবে আস্তে আস্তে করে। ওকে, ক্লিয়ার। তাহলে কি বললাম আমি তোমাদের? বলছি যে ইন্টার স্টেট কাউন্সিলটা কি? ইন্টার স্টেট কাউন্সিল হচ্ছে যে প্রত্যেকটা স্টেটের না, ঠিক আছে, প্রত্যেকটা স্টেট থেকে তোমার হচ্ছে কিছু লোক নিয়োগ করে রাষ্ট্রপতি একটা ইন্টার স্টেট কাউন্সিল তৈরি করে। যাহা কি অবস্থা দেখা গেল বিহারে কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো প্রশাসনিক কোনো ব্যাপার নিয়ে, কোনো কিছু নিয়ে, ঠিক আছে, এই যে তখন এদের মধ্যে কথোপকথন হবে, ঠিক আছে, যে হ্যাঁ এটা এই যে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো হবে, ঠিক আছে। ইন্টার স্টেট কাউন্সিল সেই সমস্যাগুলোকে মেটাবে, কিন্তু এটা তৈরি কে করে? প্রেসিডেন্ট। এবং হচ্ছে ফাইন্যান্স কমিশনের কাজ কি? ফাইন্যান্স কমিশনের কাজ কি? ফাইন্যান্স কমিশনের সেমই কাজ। এই যে ট্যাক্স গুলো আসবে, ঠিক আছে, হ্যাঁ, যে ট্যাক্স গুলো আসবে সেটা রাজ্য আর কেন্দ্রের মধ্যে কিভাবে ডিভাইডেশন হবে সেটার কাজ করবে চলো ফাইন্যান্স কমিশন। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের কি শেষ হয়ে গেল? ফাইন্যান্স, সরি, এক্সিকিউটিভ পাওয়ার কমপ্লিট, ঠিক আছে। নেক্সট লিখো লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার, আইন সংক্রান্ত পাওয়ার। এই দুটো পাওয়ারই একটু বড় আর পরের গুলো একটু ছোট ছোট আছে। এটা শেষ করে আমরা আজকে শুরু করব ভাইস প্রেসিডেন্ট। এটা 2 নম্বর। 1 নম্বর হয়েছে এক্সিকিউটিভ পাওয়ারটা হয়েছে, তুমি একটু ফাঁকা রেখে একটু লিখে নিও। আর এটা লেজিসলেটিভ পাওয়ার। ওকে, লেজিসলেটিভ পাওয়ার মানে আইন সংক্রান্ত, তাই না? ঠিক আছে, আইন সংক্রান্ত পাওয়ার। ওকে, ক্লিয়ার। তার মানে আইনি যে যে ব্যাপারগুলো আছে সেইগুলো প্রেসিডেন্ট কি করতে পারে না করতে পারে সেটা আমরা আস্তে আস্তে করে দেখবো, ঠিক আছে। চলো এক একটা করে লিখি আর এক একটা করে বুঝতে শুরু করি। ওকে, ক্লিয়ার। লিখো, চলো লিখো প্রেসিডেন্ট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। President is the integral part of the parliament. Integral part of the parliament. Okay. Okay. ঠিক আছে, ব্র্যাকেটে এটা লিখে নাও, লোকসভা প্লাস রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট। তাহলে কি বলছে পয়েন্টটা? যে প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের একদম কি বলতে পারি, ইন্টিগ্রাল মানে একদম অভ্যন্তরীণ পার্ট একদম, ঠিক আছে, ক্লিয়ার। দেখো প্রেসিডেন্ট কিন্তু আমাদের লোকসভা বা রাজ্যসভা কোনো দুই কক্ষের কোনো কক্ষেরই কিন্তু মেম্বার কিন্তু না প্রেসিডেন্ট, তাই না? প্রেসিডেন্ট কি মেম্বার লোকসভা না রাজ্যসভার? কিন্তু তাও কিন্তু বলা হচ্ছে যে প্রেসিডেন্ট কিন্তু আমাদের হচ্ছে পার্লামেন্টের হচ্ছে তোমার ইন্টিগ্রাল পার্ট, তাই না? তাহলে যে পার্লামেন্ট কাকে বলছি? পার্লামেন্ট হচ্ছে লোকসভা রাজ্যসভা নিয়ে পার্লামেন্ট, তাই না? কিন্তু এই পার্লামেন্টের কিন্তু পার্টি না কিন্তু প্রেসিডেন্ট, ঠিক আছে। তার মানে কি আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মেম্বার আছে তত মেম্বাররা এই পার্লামেন্টের মধ্যে পড়ছে, কিন্তু প্রেসিডেন্ট তো আর
পার্লামেন্ট থেকে নির্বাচন হয়নি, প্রেসিডেন্টের নির্বাচনটা আলাদাভাবেই হয়েছে। তার মানে প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের অংশ না, ঠিক আছে। তাও কিন্তু প্রেসিডেন্ট কি তোমার হচ্ছে হ্যাঁ পার্ট অফ হচ্ছে তোমার পার্লামেন্ট। ওকে, ইন্টিগ্রাল পার্ট, শুধু পার্ট না বলছি। সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে কি মেম্বার? লোকসভা যেরকম আলাদা ভোট হয়, রাজ্যসভা আলাদা ভোট হয়, সেই রাজ্যসভা লোকসভার ভোটে কি এসছে? তারা যারা রাজ্যসভা লোকসভার ভোটে আসবে তারাই তো পার্লামেন্টের মতো বসবে, এটাই তো রুলস, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে যে প্রেসিডেন্ট পার্লামেন্টের সদস্য না হয়েও কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ হচ্ছে পার্লামেন্ট। কেন স্যার ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট? দেখো, দেখা গেল কোনো একটা বিল এইখানে উঠলো, ঠিক আছে, মানে আমাদের যে অ্যাক্ট, যে আমাদের যে আইন যে তৈরি হয়, সেটা আইনটা কি করে তৈরি হয়? কোনো একটা আইন তৈরি করতে গেলে আগে কোনো একটা বিল, ঠিক আছে, কোনো একটা বিল উঠবে, নয় লোকসভা নয় রাজ্যসভায়, ঠিক আছে, তারা উঠালো একটা বিল সিম্পলি, ঠিক আছে, যে কি বিলটা হচ্ছে কালকে থেকে সবাইকে সময় মতো ক্লাসে আসতে হবে, ঠিক আছে, 12টা হলে 12টা, ঠিক আছে, কে কে লেটে এসছে, ঠিক আছে, এইটা বিল, ঠিক আছে। এই বিলটা ওঠার পর তোমরা কি করবে, এখানে সেটা নিয়ে অনেক আলোচনা হবে, ঠিক আছে। কেউ বলবে যে না স্যার অনেক দূর গাড়ি, মানে গাড়িতে আসতে হয় স্যার, অনেক সদস্যদের একটু সমস্যা হতে পারে, এটা নিয়ে অনেক রকমের হবে, ঠিক আছে। কেউ বলবে যে না স্যার, ঠিক আছে, যদি আমাকে আসতেই হয় তাহলে আমি স্যার 1 ঘন্টা আগে বেরোবো স্যার বাড়ি থেকে, তাই না, তাও আমি স্যার সময় মতো আসবো। এটা নিয়ে কি হবে, তোমার ডিবেট হবে। এবার ডিবেট হয়ে এখানে ভোট হবে, ঠিক আছে, ভোট হয়ে সেটা পাস হয়ে গেল লোকসভায়, তাহলে পাস হয়ে গেল, ঠিক আছে, লোকসভা পাস হয়ে গেল, সেটা চলে যাবে কিন্তু রাজ্যসভাতে, ঠিক আছে। সেটা সেটা তোমার ভ্যারি করে, ঠিক আছে, যে কোন কোন তোমার হচ্ছে কেমন বিল সেটার উপর, ঠিক আছে। মেজরিটিতে যাবো না, মেজরিটি অনেকগুলো আছে আমরা, ঠিক আছে, আমরা মেজরিটিও পড়বো আস্তে আস্তে, ঠিক আছে। সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, ইফেক্টিভ মেজরিটি, ঠিক আছে, স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটির আবার 4খানা টাইপ, আমরা এখানে যাবোই না আজকে ওই গল্পে, ঠিক আছে। তো এই যে যে ব্যাপারগুলো সেটা আলাদা আলাদা পোর্শন, ঠিক আছে। তো এখানে পাস হয়ে গেল, এবার এইটা বিলটা কিন্তু চলে যাবে সেই রাজ্যসভাতে, তাই না। এবার রাজ্যসভা সেম, সেখানে গিয়ে ডিবেট হবে, ডিবেট হয়ে সেখানে গিয়ে পাস, সেখানেও পাস করে গেল, দেখা গেল পাস করে গেল সেখানেও, ঠিক আছে। এবার কি হবে তাহলে, এটা কি তাহলে আইনে পরিণত হচ্ছে যে কালকে থেকে আমরা সময় মতো আসবো? আইনে এখনো পরিণত হয়নি, কখন আইনে পরিণত হবে? হ্যাঁ বলো। এরপর প্রেসিডেন্টের না, এখনো আইনে পরিণত হতে পারবে না, প্রেসিডেন্ট যতক্ষণ না তাকে করবে ততক্ষণ একদম একদম একদম, বাহ সুন্দর, তোমরা বুঝতে পেরেছো, সেটাই বলছি আমি। এবার এইটা যখন প্রেসিডেন্ট অ্যাসাইন দেবে যে হ্যাঁ ঠিক আছে, মানে প্রেসিডেন্ট যখন সাইন করে দেবে সেই বিলে, ঠিক আছে, সেই বিলটা সাইন করে দিল যে ঠিক আছে আজ কালকে থেকে এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে, কালকে থেকে মানুষ সময় মতো করে ক্লাসে ঢুকবে, ঠিক আছে, যেটা টাইম সেটা, বিল পাস হয়ে গেল। তাহলে কি প্রেসিডেন্ট যতক্ষণ না সই করছে ততক্ষণ কিন্তু বিল পাস করছে না। এই কারণের জন্যই প্রেসিডেন্টকে কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ হচ্ছে পার্লামেন্ট বলা হচ্ছে, বুঝতে পারলাম। তার মানে কি উইদাউট প্রেসিডেন্টের অ্যাসেন্ট কিন্তু কোনো বিল কিন্তু অ্যাক্টে পরিণত হচ্ছে না, তার মানে বিল পাস হচ্ছে না। ওকে, ক্লিয়ার, এটা সিম্পল লাইন একদম, ঠিক আছে, বুঝতে পারলাম, ঠিক আছে। হ্যাঁ ওটাই তো বলছি আমি, ঠিক আছে। তার মানে পার্লামেন্ট কিন্তু তৈরি হচ্ছে লোকসভা, রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার একদম। না বিল হবে না বাবা, পাস হবে না। ওকে, ক্লিয়ার। তার জন্যই প্রেসিডেন্টকে ইন্টিগ্রাল পার্ট অফ হচ্ছে কি বলা হচ্ছে, পার্লামেন্ট। ওকে, ক্লিয়ার। ওকে, আচ্ছা তোমরা সবাই বুঝতে পেরেছো পয়েন্টটা? একদম ঠিক আছে, চলো ক্লিয়ার, চলো নেক্সট। হুম, হ্যাঁ 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 যেতে পারে। আমি কি বলেছি, আবার অ্যাটর্নি জেনারেল যখন করবো, অ্যাটর্নি জেনারেলের যা যা ওয়ার্ক আছে আমরা সেগুলোও করবো। হ্যাঁ ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল এমন একটা পোস্ট যে নাকি কোনো মেম্বার না হওয়া সত্ত্বেও যে কোনো কক্ষে গিয়ে সে কি করতে পারে, ডিবেটে অংশগ্রহণ করতে পারে। তার মানে কি এই যে যে ডিবেটটা হচ্ছে, ঠিক আছে, যে কালকে থেকে সবাইকে সময় মতো আসতে হবে, সেই ডিবেটে কিন্তু অ্যাটর্নি জেনারেল কিন্তু পার্লামেন্টের কিন্তু সে মেম্বার নয়, সেইখানে গিয়ে কিন্তু সে ডিবেটে অংশগ্রহণ করতে পারে যে না স্যার হ্যাঁ এটা করা উচিত বা এটা করা উচিত না, কিন্তু সে কিন্তু ভোট দিতে পারবে না। ওকে, ক্লিয়ার। এটা আমরা যখন অ্যাটর্নি জেনারেল করবো তখন এটা ক্লিয়ার করবো। ওকে, কমপ্লিট। নেক্সট নেক্সট নেক্সট, চলো নেক্সট পয়েন্ট লিখো। নেক্সট পয়েন্ট, সামন, SUMMON, সামন, সামন 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 মানে ডাকা, SUMMON, সামন অ্যান্ড প্রোরক, PROROGUE, প্রোরক, প্রোরক দ্য পার্লামেন্ট, সামন और prorogue, PROROGUE
GUE, prorogue the parliament and dissolve the Lok Sabha. DISSOLVE, dissolve the Lok Sabha. ওকে, ঠিক আছে। তাহলে এবার কি বলছে, সামন আর প্ররগ। সামন মানে কি, আমরা স্বাভাবিকভাবে জানি সামন 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 ওয়ার্ডটা খুব ইউজ হয়, কিন্তু দেখবে কোর্ট থেকে যখন তোমাকে ডাকা হয় তখন কিন্তু সামন পাঠানো হয়, ঠিক আছে। তার মানে কি, কোর্টে তোমাকে হাজির হতেই হবে, ঠিক আছে। তোমাকে সামন দিচ্ছে কোর্ট থেকে, ফটাফট করে হাজির হতে হবে, ঠিক আছে। তার মানে কি, এই যে আমাদের যে পার্লামেন্টে, ঠিক আছে, যে তোমার হচ্ছে সেশন হবে, সেই সেশনটাকে ডাকা হয় যে তোমরা এসো, ঠিক আছে। তার মানে এই যে পার্লামেন্ট যে সেশন শুরু হবে সেটা কিন্তু ডাকবে প্রেসিডেন্ট, এই তাড়াতাড়ি করে তোমরা ইয়া তোমার সেশন শুরু করো, ঠিক আছে, ডাকবে। এবং প্রোরগ মানে হচ্ছে হলো রদ করা, শেষ করে দিতে পারে প্রেসিডেন্ট, যে না আজকে কালকে থেকে কোনো চলবে না, ঠিক আছে, তোমাদের ছুটি, ঠিক আছে, এটা করতে পারে। এবং আরেকটা কি করতে পারে, অ্যান্ড কি লিখেছি আমরা, যে কোনো সময় কিন্তু লোকসভা ডিসলভ মানে ভেঙে দিতে পারে, প্রেসিডেন্টের যদি মনে হয় কালকেই ভেঙে দেবে, কালকেই ভেঙে দিতে পারে। ওকে, ক্লিয়ার। কিন্তু কিভাবে ভাঙতে পারে, সিএম এর হচ্ছে পরামর্শে ভাঙতে পারে। ওকে, ক্লিয়ার। সামনে প্রেসিডেন্ট যখন ইচ্ছে তখন কিন্তু করতে পারে। স্যার এরকম কি কখনো হয়েছে? হ্যাঁ হয়েছে, ঠিক আছে, ইন্দিরা গান্ধী করেছিল, ঠিক আছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী কিন্তু ভেঙে দিয়েছিল, ঠিক আছে। ওকে, ভেঙে কি করেছিল, রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিল। ওকে, ক্লিয়ার। এরকম এর আগে আরো 4 বার হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট চলো লিখো। হ্যাঁ, 3টে। আর যাবোই না ওইখানে, আমরা যখন পার্লামেন্ট করবো, ঠিক আছে, পার্লামেন্টে তখন গিয়ে সেশন থেকে শুরু করে সবকিছু করবো, কি কি সেশন হচ্ছে, কি কি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। সেই সেশন গুলো কি কি, তারপরে তোমার হচ্ছে একটা সেশনের মধ্যে কতটা গ্যাপ থাকতে হবে, যা আছে যত যা আছে আমরা পার্লামেন্টে করবো। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, নেক্সট পয়েন্ট চলো লিখো। আচ্ছা, সামান এ জয়েন্ট সিটিং অফ বোথ হাউস। হ্যাঁ, পরের পয়েন্ট, নেক্সট মানে পরের পয়েন্ট, বাংলায় বলছে পরের পয়েন্ট। সামান এ জয়েন্ট সিটিং, সামান এ জয়েন্ট সিটিং of both the house of parliament. of parliament, ঠিক আছে। জয়েন্ট সিটিং মানে কোনো একটা বিল নিয়ে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, ঠিক আছে, দেখা গেল সেটা ইয়া, রিপিট করবেন তো? আরেকবার রিপিট করব, বলছি সামান এ জয়েন্ট সিটিং অফ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট। সামান এ জয়েন্ট সিটিং অফ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট। ওকে, ক্লিয়ার। তার মানে বোথ হাউস মানে এখানে লোকসভা রাজ্যসভা, ঠিক আছে। যদি কোনো বিল নিয়ে কোনো রকমের সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার হচ্ছে রাষ্ট্রপতি কি করতে পারে, সেটাকে জয়েন্ট সেশন ডাকতে পারে। তার মানে কি, লোকসভা রাজ্যসভাকে সব মেম্বারদের একসঙ্গে এনে বলছে যে এই বাবু তোমরা গন্ডগোল করো না, ঠিক আছে, এসে বসো, বসে নিজেরা এটাকে শর্ট আউট করার চেষ্টা করো। ওকে, ক্লিয়ার। তাহলে জয়েন্ট সেশন কে ডাকবে, রাষ্ট্রপতি। এটা কিন্তু প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে। জয়েন্ট সেশন ডাকবে কে, রাষ্ট্রপতি। এবং জয়েন্ট সেশনে হচ্ছে তোমার চেয়ার পারসন কে হবে, তার মানে সভাপতি কে হবে, কে হবে, স্পিকার হবে অলওয়েজ, ঠিক আছে, ক্লিয়ার। কেননা স্পিকার লোকসভার, আর হচ্ছে তোমার আমাদের চেয়ারম্যান হচ্ছে রাজ্যসভার, তাই না। তো দুজনই তো তোমার প্রিসাইড করে সভাটাকে, এদিকে করছে ওদিকেও করছে। কিন্তু যখনই জয়েন্ট সেশন হবে তখন কিন্তু আর চেয়ারম্যান থাকবে না, এটার সভাপতি, তখন কিন্তু স্পিকারই থাকবে, এটা মাথায় রাখো। এই দুটো কোশ্চেন খুব হয়। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে কি বলছি, যে যখন কোনো বিল নিয়ে কোনো সমস্যা হবে, ঠিক আছে, তখন কিন্তু জয়েন্ট সেশন ডাকতে পারে কে, প্রেসিডেন্ট। একদম দ্বিতীয় কোশ্চেন হবে যে জয়েন্ট সেশন কে কল করে, সোজা কথা হচ্ছে এটা, সামান কে করে। ওকে, ক্লিয়ার। নেক্সট পয়েন্ট লিখো। অ্যাড্রেস দ্য পার্লামেন্ট at the commencement. Address the parliament, address the parliament at the commencement, of the first session. Address the parliament at the commencement of the first session after each general election. Address the parliament at the commencement of the first session after each general election and
ফার্স্ট সেশন অফ ইচ ইয়ার and first session of each year. ওকে, তাহলে কি বলছে, যদি আমাদের বলুন তো লাস্টের দিকটা First- ফার্স্ট সেশন, ফার্স্ট সেশন অফ ইচ ইয়ার। ঠিক আছে। ওকে, এবার কি বলছে যে আমাদের এই যে জেনারেল ইলেকশন হয়, জেনারেল ইলেকশন সাধারণত ক বছর পর পর হয়? 5 বছর। তার মানে লোকসভার টার্ম হচ্ছে 5 বছর। 5 বছর পর পর একদম নির্দিষ্টভাবে আমাদের হবে, ইলেকশন হবে। এবার এই যে ইলেকশন হবে, ইলেকশন হওয়ার প্রথমে যে সেশনটা হবে, যে ফার্স্ট সেশনটা হবে, ঠিক আছে, সেই সেশন কিন্তু কমেন্সমেন্ট মানে শুরু করবে। তার মানে কি বলে, ওই শুরুর ভাষণটাকে কি বলে বাংলা ভাষায় সুন্দর করে কি বলে সেটাকে? আরে সম্ভাষণী ভাষা না সূচনা ভাষা বলে? হ্যাঁ, এইটাই মানে অ্যাকচুয়ালি সরকার কিভাবে কি কাজ করবে না করবে, সরকারের হয়ে প্রেসিডেন্ট কিন্তু সেই ভাষণটা দেবে। ওকে, তার মানে প্রত্যেক জেনারেল ইলেকশনের পরে, তার মানে 5 বছর পর পর যে ইলেকশন হবে তারপরে যে সেশনটা বসবে, সেই সেশনের ফার্স্ট ভাষণ কিন্তু আমাদের কে দেবে? প্রেসিডেন্ট। ঠিক আছে, তার মানে কি হয়, আমাদের বাড়িতে যদি কোনো রকমের কোনো অনুষ্ঠান হয় বা কোনো রকমের কোনো কাজ হয়, তখন দেখবে ঠাকুরদাদা কিন্তু দাঁড়িয়ে একটা কথা টথা বলে, এই না এসা 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 হবে, ঠিক আছে, সবাইকে বলে এই ব্যাপারটা তো সেম একদম। তার মানে আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যদি ইন্ডিয়াতে চলে যায়, তাহলে কে বলবে? প্রেসিডেন্ট বলবে। এবং জেনারেল ইলেকশন হয়ে গেল, এবং হচ্ছে প্রত্যেক বছরই সেশন শেষ হয়। পরের বছর কি আবার যখন ফার্স্ট সেশন হবে, ফার্স্ট সেশনেও কিন্তু একদম সেম একদম প্রেসিডেন্ট এই কমেন্সমেন্ট দেবে, এবং হচ্ছে হলো সরকার কিভাবে কাজ করবে, কি করবে না করবে সব বৃত্তান্ত বলবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, কমপ্লিট। কখনো এইগুলো কোশ্চেন কখনো হয়, দেখা গেল তোমাদের ওই স্টেটমেন্ট দিয়ে দিল, ঠিক আছে, যে এইটা কি ঠিক যে জেনারেল ইলেকশনের পরে প্রেসিডেন্ট হচ্ছে হলো ভাষণ দিচ্ছে, ঠিক আছে, এখান থেকে আরো দুটো দিয়ে দিল যে তোমার সামান হচ্ছে হলো তোমার প্রোডাক্ট করছে প্রেসিডেন্ট, ঠিক কি না, হ্যাঁ কি না, এর মধ্যে একটা দুটো তিনটে বেছে নাও, এটাই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট চলো লিখো। বুঝতে পেরেছো পয়েন্টটা? আচ্ছা, নেক্সট লিখো। আচ্ছা, nominates 12 personalities to Rajya Sabha. Nominate 12 personalities to Rajya Sabha. Okay, from literature, science, arts and কি আরেকটা সোশ্যাল সার্ভিস। স্যার আরেকবার বলুন তো। আরেকবার বলবো, নমিনেটস দ্য 12 পার্সোনালিটিস টু রাজ্যসভা। বলছি বুঝিয়ে, হ্যাঁ, রাজ্যসভা ফ্রম লিটারেচার, সায়েন্স, আর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। ওকে, তার মানে কি বলছি, যে আমাদের রাজ্যসভায় কিন্তু 12 জন কিন্তু নমিনেটেড পার্সন থাকে, তাই না? নমিনেট মানে হ্যাঁ, একদম, তাদের ইলেকশন হয় না, ডাইরেক্ট নমিনেট করে দেয়া। ঠিক আছে, এই নমিনেটটা কে করে? এটা রাষ্ট্রপতি করে 12 জনকে, টোটাল 12 জনকে। ওকে, ঠিক আছে, এই 12 জনকে টোটাল ডাইরেক্ট রাষ্ট্রপতি ডাইরেক্ট নমিনেট করে, কিন্তু সেই যে নমিনেট করবে সেটা তো একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তাই না? এবার এই ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে এইটা, ঠিক আছে, লিটারেচার, তার মানে কেউ সাহিত্যের সঙ্গে জড়িত তাকে নমিনেট করলো, ঠিক আছে, সায়েন্সের থেকে কেউ কেউ আছে, সায়েন্টিস্ট আছে, কেউ কোনো এরকম পার্সোনালিটি আছে তাদেরকে, আর্টস মানে আর্টের থেকে, হ্যাঁ, মানে এই আমাদের কলা বিভাগ থেকে কেউ করে, ঠিক আছে, এবং সোশ্যাল সার্ভিস। ঠিক আছে, সচিন যে হয়েছিল, সচিন এর মধ্যে কোন গ্রাউন্ডের থেকে হচ্ছে বলো তো? হ্যাঁ, একদম সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিস থেকে, একদম ঠিক আছে। আমরা সোশ্যাল সার্ভিস মানে সমাজসেবা, তার মানে আমি তুমিও সমাজসেবা করি, বলতেই পারি যে হ্যাঁ, আমরা সমাজসেবা থেকে এসেছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? দেখো, সায়েন্টিস্টদেরই আলাদা, লিটারেচার যারা আছে তাদেরই আলাদা, আর্টের যারা আছে তাদেরই আলাদা, কিন্তু সোশ্যাল সার্ভিসের মাধ্যম মানে আমাদের মধ্যে সবাই চলে এসেছি সোশ্যাল সার্ভিসের মধ্যে, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট। বুঝতে পারলাম পয়েন্টটা? ওকে, এবার দেখো প্রেসিডেন্টের না, এবার এই যে লেজিসলেটিভ পাওয়ারের মতো কিছু পাওয়ার আছে, যে আমাদের যে বিলগুলো, আমরা একটু আগে বিল নিয়ে আলোচনা করলাম যে কিভাবে বিলটা পাস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে হচ্ছে। এবার কিছু এমন বিল আছে যে বিলগুলোকে লোকসভা বা রাজ্যসভা উত্থাপনের আগে কিন্তু প্রেসিডেন্টকে আগে রেকমেন্ড করতে হবে। তার মানে প্রেসিডেন্টের কাছে গিয়ে আগে
তার অনুমতি নিতে হবে যে স্যার এরকম ব্যাপার, আমরা এই বিলটা আনতে চাইছি। বুঝতে পারলাম? যদি প্রেসিডেন্ট যদি সেটাকে ই মানে রেকটিফিকেশন করে যে ঠিক আছে তাহলেই হবে, না আদারওয়াইজ তুমি কিন্তু সেই বিলটাকে আনতে পারবে না। ওকে? ক্লিয়ার? তার মানে কি প্রায়র রেকমেন্ডেশন দরকার, আগে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন দরকার। ঠিক আছে? তাহলে কিসে, কিসে হতে পারে প্রায়র রেকমেন্ডেশন? লাইক এ মানি বিল। তুমি যদি মানি সংক্রান্ত কোন রকমের কোন বিল আনো তাহলে কিন্তু আগে প্রেসিডেন্টের কিন্তু আগে সম্মতি নিতে হবে যে স্যার আমরা প্রেসিডেন্টের স্যার বা ম্যাডাম যে আমরা এই বিলটা আনতে চাইছি। ওকে? প্রেসিডেন্ট সেটা দেখবে। প্রেসিডেন্ট যদি দেখে মনে হলো ঠিক আছে, তো ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার ঠিক না থাকার কোনো কারণই নেই। প্রেসিডেন্ট অলওয়েজ সবসময় আমার রুলিং পার্টি থেকে হয়। এখন বিজেপি, দ্রৌপদী মুর্মু বিজেপি। ঠিক আছে? কিন্তু অ্যাসাইন নিতে হবে। এটা হচ্ছে সোজা কথা। আর কি হতে পারে? যেমন হচ্ছে আমাদের যে স্টেটের দেখা গেল কোন জায়গায় বাউন্ডারি চেঞ্জ করবে। স্টেটের দেখা গেল কিছু কেটে বিহার থেকে আমরা কিছু নিয়ে নিচ্ছি বা বিহারে আমরা দিয়ে দিচ্ছি। এই যে চেঞ্জেস, বাউন্ডারি চেঞ্জ হচ্ছে। সেটার জন্য কিন্তু রেকমেন্ডেশন দরকার। নাম পরিবর্তনের জন্য রেকমেন্ডেশন দরকার। ওকে? এইগুলো কাজের জন্য কিন্তু রেকমেন্ডেশন দরকার প্রেসিডেন্টের। ওকে? তাহলে আমরা বিলগুলো দেখে নিই কি, কি আছে। ঠিক আছে? চলো ডিটেইলস এ লিখে নিই। লিখে নাও। প্রায়র রেকমেন্ডেশন অর পারমিশন, প্রায়র রেকমেন্ডেশন, PRIOR, প্রায়র মানে হচ্ছে আগে, পূর্বে। প্রায়র রেকমেন্ডেশন অর পারমিশন, recommendation or permission is needed to introduce certain type of bills. Prior recommendation or permission is needed to introduce certain type of bill. Is needed to, recommendation is needed to introduce certain type of bill. এটা কমা ইয়া, একবার বলুন কি বললেন? ইন্ট্রোডিউস prior recommendation or permission is needed to introduce certain type of bill. ওকে? এটা হাইপেন দিয়ে কমা কমা দিয়ে লিখতে শুরু করো বা নাম্বার 1 2 যেটা ইচ্ছে সেটা দিয়ে তোমরা লিখো। ঠিক আছে? এ বিল ইনভলভিং এক্সপেন্ডিচার অফ দ্য কনসলিডেট ফান্ড, এ বিল ইনভলভিং এক্সপেন্ডিচার অফ, সরি এক্সপেন্ডিচার ফ্রম করো, অফ করো না, এক্সপেন্ডিচার ফ্রম কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া, কনসলিডেট ফান্ড, SOLI, ওকে, DAT, কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া। বলছি পরে বুঝিয়ে বলছি। ওকে? কমা দিক স্যার কি ফান্ড বললেন একবার বলুন। কনসলিডেট ফান্ড, CONSOLIDAT, কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া। ওকে? কমা দিয়ে লিখো অল্টারেশন অফ বাউন্ডারিজ অফ স্টেট, অল্টারেশন অফ বাউন্ডারিজ অফ স্টেট। দেখো ক্রিয়েশন অফ নিউ স্টেট, হ্যাঁ কমা, ক্রিয়েশন অফ নিউ স্টেট। মানুষের মন আজকে কোন দিকে? আচ্ছা, ক্রিয়েশন অফ নিউ স্টেট। ওকে? কমা দিয়ে লিখো মানি বিল। ওকে? ক্লিয়ার? তাহলে এবার কি কি বললাম? যে যদি নাম চেঞ্জ করতে হয় বা যদি নতুন কোনো রাজ্য তৈরি করতে হয়, ঠিক আছে, বাউন্ডারি চেঞ্জ করতে হয়, যা করতে হবে কিন্তু তখন কিন্তু আমাদের প্রেসিডেন্টের কিন্তু প্রায়র রেকমেন্ডেশন দরকার। ঠিক আছে? আর প্রথমেরটা কি লিখেছি? কনসলিডেট ফান্ড। ঠিক আছে? কনসলিডেট ফান্ড, আমাদের ইন্ডিয়াতে দুটো ফান্ড আছে, একটা হচ্ছে কনসলিডেট ফান্ড আর একটা কন্টিনজেন্সি ফান্ড। ওকে? কনসলিডেট ফান্ড মানে হচ্ছে সঞ্চিত তহবিল। ঠিক আছে? যেখানে সব টাকা পয়সা রাখা হয়। আর হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড মানে হচ্ছে আপাতকালীন। ঠিক আছে? এবার কি হয় আমাদের যে এই যে স্যালারি ফ্যালারি থেকে শুরু করে যত যা আছে, ঠিক আছে, রাষ্ট্রপতি ফাষ্ট্রপতিদের সবার যা যা স্যালারি যা যা আছে সব কিন্তু কনসলিডেট ফান্ড থেকে দেওয়া হয় এবং সরকারের যা খরচাপাতির ব্যাপারটা সব কনসলিডেট ফান্ড থেকেই দেওয়া হয়। এটাই বলছে যখন আমি কনসলিডেট ফান্ড থেকে টাকা তুলবো, ঠিক আছে, টাকা কে তোলে? টাকা খরচা কে করে? খরচা কে করে? রাষ্ট্রপতি খরচা করে? রাষ্ট্রপতির নাম মাত্র বলেছি আগেই, কে খরচা করে? PM করে আর হচ্ছে ক্যাবিনেট করবে
ঠিক আছে, তাই তো করবে। এবার যখনই খরচা করতে যাবে তার মানে ওইখান থেকে টাকা তুলতে গেলেই আগে আমাকে প্রেসিডেন্টের প্রায় রেকমেন্ডেশন দরকার যে স্যার এরকম ব্যাপার, ঠিক আছে, এটা করতে হবে। ওকে, কনসলিডেটেড ফান্ড কমপ্লিট। কন্টিজেন্সি ফান্ড কি বললাম? কন্টিজেন্সি ফান্ড হচ্ছে হলো আপাতকালীন, মানে দেখা গেল হঠাৎ করে কোথাও একটা ঝড় বৃষ্টি, একটা বন্যা চলে আসলো, একটা ত্রাণ চলে আসলো, তখন কি করবে? হঠাৎ করে টাকার কোনো নেই, সোর্স নেই, তখন ওই ফান্ড থেকে তুলে কিন্তু এই ফান্ডে দেওয়া হবে। এই দুটো ফান্ডই কিন্তু দেখবে কে? প্রেসিডেন্ট। ওকে, এই দুটো ফান্ডই কিন্তু প্রেসিডেন্টের রেকমেন্ডেশন দরকার। ওকে, শুধু ওই যে নাম মাত্র, শুধু রেকমেন্ডেশন দরকার। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বললাম? যে মানি বিল, মানি বিল তো বললামই, এবং হচ্ছিল যে এই যে যে রাজ্যের যে ইগুলো আছে, ঠিক আছে, ক্লিয়ার? তার রেকমেন্ডেশন দরকার। কিন্তু এই বিলগুলো যেন মাথায় থাকে কি কি? কনসলিডেটেড ফান্ড, ঠিক আছে, নেম চেঞ্জ, নিউ এস্টেট, ঠিক আছে, বাউন্ডারি চেঞ্জ, এবং হচ্ছে মানি বিল। এই 4-5টার প্রায় রেকমেন্ডেশন দরকার। দেখা গেল এখান থেকে 3টে দিয়ে দিল, একটা দিল না, বলবে যে এর মধ্যে কোনটা হচ্ছে প্রায় রেকমেন্ডেশন দরকার নেই প্রেসিডেন্টের। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট পয়েন্ট। नेक्स्ट पॉइंट लिखो। नेक्स्ट पॉइंट लिखो, प्रोमुलगेट, PROMULGATE, प्रोमुलगेट ऑर्डिनेंस। স্যার আরেকবার বলুন তো, PROMULGATE, प्रोमुलगेट ऑर्डिनेंस। অর্ডিন্যান্স, প্রমুলগেট মানে কি বলো তো? ঘোষণা করে। দেখো এইগুলো, এই ঘোষণাটা একটু অন্য ইংলিশে হতে পারতো, কিন্তু প্রমুলগেট লিখতেই হবে, কনস্টিটিউশনের ভাষা এগুলো, ঠিক আছে, একটু লয়ের ভাষা, একটু কনস্টিটিউশনের ভাষা, ঠিক আছে। শুরু করা তো আমি স্টার্টও বলতে পারতাম, তাই তো, স্টার্ট অর্ডিন্যান্স। শুনতে বাজে লাগে না? তোমরা কনস্টিটিউশন পড়ছো, প্রমুলগেট অর্ডিন্যান্স বলবে তখন একটা আলাদা রকমের একটা আসবে, তাই না? ঠিক আছে, বুঝতে পারলাম। চলো লিখো, প্রমুলগেট অর্ডিন্যান্স when parliament not in session, promulgate ordinance when parliament not in session। ওকে, তার মানে কি বলছে? যে অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে কি? আচ্ছা, আমাদের বিলগুলো কি হয়? অ্যাক্টে পরিণত হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, আমরা যদি কোনো অ্যাক্ট যদি তৈরি করতে যাই, তাহলে ফার্স্ট আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? দুটো কক্ষেই পাস হতে হবে, তারপরে প্রেসিডেন্ট সাইন করবে, তাছাড়া তো কোনো অ্যাক্ট পরিণত হচ্ছে না। কিন্তু এই অর্ডিন্যান্স বলছে বিশেষ আইন। বিশেষ আইন কেমন? দেখা গেল এখন তোমার হচ্ছে সেশন চলছে না, পার্লামেন্টের সেশন চলছে না, তো হঠাৎ করে কোনো রকম একটা কোনো একটা মানে সিচুয়েশন চলে আসলো যখন একটা আইন দরকারই দরকার, ঠিক আছে। আমাদের নির্ভয়া কাণ্ডের যে ইটা হয়েছিল মনে আছে দিল্লিতে, ঠিক আছে, নির্ভয়া কাণ্ডের সময় কিন্তু অর্ডিন্যান্স জারি করেছিল প্রেসিডেন্ট, ঠিক আছে, সেই সময় সেশন ছিল না, তো সেই সময় একটা তোমার একটা অ্যাক্টের মানে প্রয়োজন পড়েছিল। এবার যদি সেই সিচুয়েশন চলে আসে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু নিজে থেকে একটা অ্যাক্ট তৈরি করে দিতে পারে, উইদাউট কিন্তু পার্লামেন্টের তোমার হচ্ছে মানে যত রকমের কাজ আছে সেগুলো ছাড়াই। তাহলে প্রেসিডেন্ট কালকে থেকে পার্লামেন্টের একটা বিল, তোমার বিল না, শুধু অ্যাক্টই নিয়ে আসলো। অ্যাক্ট কি অ্যাক্ট? ঠিক আছে, কালকে সময় মতো আসতে হবে, ঠিক আছে, মানে ক্লাসে সবাইকে সময় মতো অ্যাটেন্ড করতে হবে, এটা প্রেসিডেন্ট নিয়ে এলো, ঠিক আছে। এই বিলটা বিল না, ডাইরেক্ট একদম অ্যাক্টে পরিণত হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এবার কি হবে তাহলে? তাহলে এটা অ্যাক্ট হয়ে গেল, অ্যাক্ট চলছে। এবার কি এইটা কি ভ্যালিডেশন থাকবে, বা কতদিন ভ্যালিডেশন থাকবে? না, 6 মাসটা ম্যাটার করে না, ঠিক আছে। দেখো, সবসময় থাকবে। উম, একবার কোনো বিল পাস হয়ে গেলে সেটা যে কোনো প্রেসিডেন্ট সেটা সবসময় থাকবে। আচ্ছা, আর কেউ? অর্ডিন্যান্স তো শুনেছো সবাই তোমরা মোটামুটি, তাই না? অর্ডিন্যান্স 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 তো শুনেছো। আচ্ছা দেখো, যদি যখন প্রেসিডেন্ট অর্ডিন্যান্সটা পাস করাবে, তো অ্যাক্টে মানে অর্ডিন্যান্স মানে অ্যাক্ট হয়ে যাচ্ছে, অ্যাক্ট আর ধরুন চলতে থাকবে, ঠিক আছে। এবার যখনই আমাদের সেশন চালু হবে, ঠিক আছে, একটা সময় তো সেশন চালু হবে, তার মানে কি অ্যাটলিস্ট কি বলেছে যে আমাদের সেশন বলেছে যে 6 মাসের মধ্যে, মানে দুটো সেশনের গ্যাপ খুব বেশি হলে 6 মাস হতে পারে, তার বেশি হবে না, ঠিক আছে। তার মানে কি হলো, যদি আজকে যদি আমাদের তৈরি হয়, তাহলে 6 মাসের মধ্যে তো আমাকে তৈরি করতেই হচ্ছে, মানে সেশন আমাকে বসাতেই হচ্ছে। এবার কন্ডিশন হচ্ছে যে ধরো আজকে আমাদের অর্ডিন্যান্স হয়েছে, আজকে কত তারিখ? 20 তারিখ আজকে, ঠিক আছে। তো দেখা গেল সিম্পলি আমি বলছি যে 3 মাস পরে সেম 20 তারিখেই, ঠিক আছে, আবার সেশন হলো। এবার জবে থেকে সেশন চালু হচ্ছে, ঠিক আছে, তার মানে অর্ডিন্যান্স জবে থেকে পাস হয়েছে, তারপরে যে সেশনটা ফার্স্ট সেশন আসবে,
সেই সেশন জবে থেকে চালু হচ্ছে, ঠিক আছে, তার থেকে 6 উইকস পর্যন্ত এই কিন্তু একটা তোমার ভ্যালিডেশন থাকবে। কি বললাম ব্যাপারটা? আরেকবারই বলছি। যে আজকে দেখা গেল পাস হলো। এই অর্ডিন্যান্সটা পাস হয়ে গেছে মানে অ্যাক্ট পাস হয়ে গেছে। তাহলে কি একটা কিভাবে পাস হয়েছে? ডাইরেক্ট প্রেসিডেন্ট সাইন করেছে। তাহলে কি? তাহলে আমরা জানি পাস যদি হতে হয় তাহলে আমাকে কি লোকসভা, রাজ্যসভা দুটোতেই পাস হতে হবে। এটা তো পাস হয়নি। এবার কি বলছে যে এই তাহলে অর্ডিন্যান্সটার ভ্যালিডেশন কতদিন হতে পারে? 6 মাস না। এট লিস্ট কি বলেছে যে নেক্সট যে সেশনটা বসবে সেই সেশন থেকে 6 উইক 6 সপ্তাহ 6 সপ্তাহ পর্যন্ত এর ভ্যালিডেশন থাকবে। তার মানে কি? এই যে আজকে দেখা গেল সেশন বসেছে। আজকে থেকে 6 উইক তোমাকে কাউন্ট করতে হবে। এর মধ্যে ওই যে তোমার প্রেসিডেন্ট অর্ডিন্যান্সটা এনেছে সেইটা যদি আবার তোমার লোকসভা প্লাস রাজ্যসভায়, ঠিক আছে? রাজ্যসভায় যদি পাস হয়ে যায়, ঠিক আছে? ওই সেম সেম বিষয়টা নিয়েই আবার আলোচনা হলো, হলো, সেটা যদি পাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে কিন্তু সেটা তোমার হচ্ছে কি অ্যাক্ট হিসেবে কন্টিনিউ থাকবে। তার মানে কি দেখা গেল 6 সপ্তাহ হয়ে গেছে, সেশন বসেছে। 6 সপ্তাহ কন্টিনিউয়াস হয়ে গেছে। তারপরে কিন্তু পাস হয়নি। ওটা কিন্তু অটোমেটিক কিন্তু ডিসলভ হয়ে যাবে একটা, ঠিক আছে? এবং প্রেসিডেন্ট এর মধ্যে যদি মনে করে কখনো এই যে এই গল্পের আগে যে আমি তোমার অ্যাক্ট তৈরি করেছি 10 দিন পরে গিয়ে আমি এটাকে ভ্যালিডেশন করে দেবো। মানে ইনভ্যালিড করে দেবো। তাহলে কিন্তু ইনভ্যালিডও করে দিতে পারে। ওকে? এবং যদি পার্লামেন্ট মনে করে যে না এই আমরা একটা ভালো অ্যাক্ট সেটাকে আমরা লোকসভা, রাজ্যসভা পাস করে এটাকে কন্টিনিউ করব। ঠিক আছে? তাহলে কন্টিনিউ করতে পারে। কিন্তু তার ক্রাইটেরিয়া কি বললাম? 6 উইক। মানে যবে থেকে সেশন চালু হচ্ছে তখন থেকে 6 উইক। ক্লিয়ার? কার ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে? বলতে পারলাম? আর আরেকটা কন্ডিশন যেটা আমরা জানি যে 6 মাসের মধ্যে তো তোমাকে করতেই হবে। মানে দেখা গেল আজকে শেষ হয়েছে সেশন। আজকে থেকে ঠিক 6 মাসের মধ্যে তোমাকে আরেকটা সেশন আনতেই হবে। ওকে? ক্লিয়ার? আর ভ্যালিডেশন থাকবে কিন্তু 6 উইক পর্যন্ত। যবে থেকে আমার সেশন মানে আজকে যদি আমি তোমার হচ্ছে অর্ডিন্যান্সটা চালু হয় এরপরে যবে যে সেশনটা বসবে, যেদিন বসবে সেদিন থেকে 6 উইক। এই সময়ের মধ্যে এটাকে পাস করাতে হবে। ঠিক আছে? পাস করালে তাহলে কন্টিনিউয়াস থাকবে, নাহলে কন্টিনিউয়াস থাকবে না। 6 উইক, 6 মান্থ না, 6 উইক। ওকে? ক্লিয়ার? এটা মাথায় রাখো। ওকে? কমপ্লিট? ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা এই পয়েন্টের মধ্যে একটু লিখে রাখো। ঠিক আছে? এই পয়েন্টের মধ্যেই এর সাব পয়েন্ট হিসেবে লিখে রাখো যে মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট, মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট উইদিন 6 উইক, within 6 weeks from its resembly, from its resembly, REASSEMBLY, from its resembly মানে যবে থেকে আবার পুনরায় সেশন চালু হচ্ছে তবে থেকে 6 উইক বলেছি। ক্লিয়ার? ওকে? মানে ছোট্ট একটা ট্রিক্স, ঠিক আছে? এইটাকে তোমাদের মাথায় রাখতে হবে যে আজকে আমার যদি অর্ডিন্যান্স চালু হয় তারপরে যে সেশনটা আসবে যেদিন থেকে চালু হচ্ছে সেদিন থেকে 6 মাস। 6 মাস? 6 সপ্তাহ। 6 ঠিক উইক আছে? স্যার। একদম। তাহলে বলছিলাম রিসেন্টলির আরেকবার বলুন তো pronunciation। আরেকবার লাইনটা বলবো তাই বলছো? না স্যার রিসেন্টলি যেটা বললেন ওই ওয়ার্ডটা আরেকবার বলুন তো স্পেলিং গুলো। ও REASSEMBLY, ঠিক আছে। রিজনেবলি। ওকে? ঠিক আছে? আরেকটা পয়েন্ট লিখো এর সঙ্গে। এর আরেকটা সাব পয়েন্ট লিখো। ক্যান অলসো উইথড্র, ক্যান অলসো withdraw an ordinance at any time by the president, can also withdraw an ordinance at any time by the president, মানে প্রেসিডেন্ট ইচ্ছা করলে কিন্তু যখন ইচ্ছে তখন আবার সেই অর্ডিন্যান্সটাকে কিন্তু উইথড্র করতে পারে। ওকে? ক্লিয়ার? যেটা বললাম সেটা। চলো নেক্সট। তাহলে কি আমরা লেজিসলেটিভ পাওয়ার কমপ্লিট করলাম। এবার ফাইন্যান্সিয়াল পাওয়ার। ফিনান্সিয়াল পাওয়ার তার মানে এবার টাকা পয়সার গল্প শুনবো আমরা নাকি? টাকা পয়সার কি ব্যাপার-ট্যাপার আছে সেটা। হ্যাঁ? আমরা আগেই পড়েছি ফাইন্যান্স কমিশন তৈরি করে প্রেসিডেন্ট। তাই না? মানি বিলের জন্য প্রায়র রেকমেন্ডেশন দরকার। ওকে? তারপরে তোমার কন্টিনজেন্সি কনসলিডেটেড ফান্ডের জন্য দরকার এবং কন্টিনজেন্সি ফান্ডের জন্যও দরকার রেকমেন্ডেশন। ওকে? তাহলে এক এক করে লিখতে শুরু করি চলো। প্রায়র রেকমেন্ডেশন ফর মানি বিল।
prior recommendation, PRIOR, prior recommendation for money bill. ओके, नेक्स्ट पॉइंट लिखो, एनुअल फिनेंशियल আরেকবার বলবেন তো? प्रायर recommendation for money bill, prior PRIOR, prior recommendation for money bill। তার মানে মানি বিলের জন্য আমাকে প্রায়ার রেকমেন্ডেশন নিতে হবে প্রেসিডেন্টের কাছ থেকে। আমরা এর আগে এসেই পড়েছি তো ওটা, তাই না? যে প্রায়ার রেকমেন্ডেশন কি কি নিতে হবে, মানি বিলটা নিতে হবে, আমরা পড়লাম তো সেখানে। ঠিক আছে, নেক্সট লিখো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা খুব প্রচলিত নাম হিসাবে জানি বাজেট, ব্র্যাকেটে লিখে রাখো বাজেট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ব্র্যাকেটে লিখে রাখো বাজেট। ওকে, বাজেট laid, LAID, laid before the parliament, laid before the parliament। তার মানে এই যে বাজেটটা তৈরি হবে তো সেইটা কিন্তু পার্লামেন্টে দেওয়ার আগে আগে প্রেসিডেন্টের হাতে দিতে হবে। তার মানে আমি যে একটা তোমার বাজেট পেশ করব, তার বাজেট পেশ করতে গেলে কি করতে হবে, সুন্দর করে লিখতে হবে এইখানে খরচা হবে, এইখানে আয় হবে, এইখানে কি হবে না হবে, সে তো বাজেট হবে। এক বছরের প্রত্যেকটা বাজেট হয়। সেই যে আমি এই যে একটা খরচা তৈরি করেছি সেটা তো আমার পার্লামেন্টে গিয়ে জমা দিতে হবে। তারপরে তো সেটাকে নিয়ে তোমার চলো দু পক্ষের চলো হবে, তারপরে পাস হবে লোকসভা রাজ্যসভা দুটো থেকেই পাস হবে, তাই না? কিন্তু এই যে আমি তৈরি করেছি না যে বিলটা, সেইটা পার্লামেন্টে দেওয়ার আগে আগে ফার্স্টে কিন্তু প্রেসিডেন্টকে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? একদম আগে প্রেসিডেন্টের হাতে যাবে, প্রেসিডেন্ট দেখবে তারপরে পার্লামেন্টে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? কি রেলের জন্য আলাদা বাজেট হতো আগে, ঠিক আছে, এখন সেটাকে আবার একসঙ্গে করে দেওয়া হয়েছে, মার্চ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। বুঝতে পারলাম কি বললাম? বুঝেছো সবাই? আচ্ছা লিখো, কনস্টিটিউট ফাইন্যান্স কমিশন, constitute finance commission after every 5 years, constitute finance commission after every 5 years, মানে প্রত্যেক 5 বছর পর পর গিয়ে তোমার হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু কি করে, ফাইন্যান্স কমিশন তৈরি করে। ওকে, ক্লিয়ার? লিখো নেক্সট পয়েন্ট, he process the contingency fund, he process the contingency fund, CONTIGENCY, contingency fund of India, he process the contingency fund of India and allocate fund from there, and allocate fund from there। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে কি বললাম, কটা ফান্ড আছে, দুটো ফান্ড, একটা ছিল কনসলিডেট ফান্ড, একটা কন্টিজেন্সি ফান্ড। ঠিক আছে, কন্টিজেন্সি হচ্ছে আপাতকালীন যেটা, আর কনসলিডেট হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, যেখানে এসে টাকা পয়সা সব থাকবে এবং যেখান থেকে খরচা হবে, সেই দুটোই কিন্তু তোমার কে কি করে, প্রসেস করে, প্রেসিডেন্ট প্রসেস করে। ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই পাওয়ারে? ক্লিয়ার? এর আগেও আমরা এই পয়েন্টগুলো বলো, না স্যার ক্লিয়ার। একদম ক্লিয়ার। নেক্সট লিখো জুডিশিয়াল পাওয়ার। এবার দেখবো জুডিশিয়াল পাওয়ার কি কি আছে। ওকে, জুডিশিয়াল পাওয়ার। এবার চলো নেক্সট। এবার জুডিশিয়াল পাওয়ারে দেখো, আমরা যখন অ্যাপয়েন্টস লিখেছিলাম তখন কিন্তু ওই অ্যাপয়েন্টস এর জায়গায় কিন্তু ওই সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের নাম লিখিনি ইচ্ছা করি, তোমরা কে যেন বলছিলে, আমি বললাম যে পড়াবো আস্তে করে। ঠিক আছে, যেহেতু জুডিশিয়াল পাওয়ার সেটা এখানে করিয়ে দেবো। ঠিক আছে, তার মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের চলো বিচারপতিদের কিন্তু নিয়োগ কে করে, আমাদের প্রেসিডেন্ট করে। ওকে, এবং আমরা আরেকটা জানি যে কি করে, প্রেসিডেন্ট কিন্তু পার্ডানিং পাওয়ার আছে, তাই না, গ্র্যান্ড পার্ডন আছে। ঠিক আছে, তার মানে ক্ষমা প্রদর্শন করতে পারে কিন্তু প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট তাহলে লিখে নিই আমরা। লিখো ফার্স্ট পয়েন্ট, লিখো অ্যাপয়েন্টস
CJI মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI and judges of Supreme Court and High Court. ঠিক আছে, কমপ্লিট। নেক্সট পয়েন্ট লিখো সিক, SEEK, seek advice from the Supreme Court, SEEK, seek advice from the Supreme Court on any question of law or fact. Advice from the Supreme Court on any question of law or fact. ব্র্যাকেটে লিখে রাখো স্টার মার্ক করে, কি বললাম, কোশ্চেন অফ ল, ল মানে আইন, ল অর ফ্যাক্ট, বলো না ফ্যাক্ট চেক, ফ্যাক্ট চেক, ওই কি বলে তোমরা ইউটিউবে তো দেখোই, কি হলো কিসের আওয়াজ হলো? ও ঠিক আছে, লিখো ব্র্যাকেটে লিখে রাখো নন বাইন্ডিং অন দ্য প্রেসিডেন্ট, নন বাইন্ডিং অন দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, লাস্ট পয়েন্ট লিখো, লিখো তারপরে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, লাস্ট পয়েন্টটা লিখো পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডন, পাওয়ার অফ প্রেসিডেন্ট, এটা লাস্ট পয়েন্ট, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডন। টু গ্রান্ট পার্ডন, ওকে ক্লিয়ার? আচ্ছা কি বলছে দেখো, PARDON, পার্ডন মানে কি বলে, বিশেষ ক্ষমা প্রদর্শন যাকে বলা হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে ক্লিয়ার। এবার কি বললো, প্রথমে দেখো, প্রথমে দ্বিতীয় পয়েন্ট আমরা কি লিখেছি, যে প্রেসিডেন্ট যদি কখনো লয়ের বিষয়ে কোনো রকমের কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, তখন কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলবে। ঠিক আছে, মানে সুপ্রিম কোর্টের কাছে তো যাবে না, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে প্রেসিডেন্ট হ্যাঁ জানতে চাইবে যে স্যার বা ম্যাডাম বা এটা নিয়ে কি বা কি ব্যাপার, বা প্রেসিডেন্টের কোনো কাজের সময় যদি কোনো লয়ের যদি বেরিয়ার আসে তাহলে সেটাও জানতে চাইতে পারে। এবার কি তাহলে কি মানে পরামর্শ, সোজা কথা হচ্ছে এইটা, ঠিক আছে, অ্যাডভাইস নিচ্ছে। এবার এই অ্যাডভাইসটা প্রেসিডেন্ট মানবে কি না সেটা কিন্তু প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, নন বাইন্ডিং আমরা ব্র্যাকেটে লিখে রেখেছি, তার মানে কি এটা প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করছে যে মানবে কিনা, মানে বাইন্ডিং না যে মানতেই হবে, সুপ্রিম কোর্ট যে ইটা দিয়েছে সেটা পরামর্শ দিয়েছে সেটা মানতেই হবে তেমন কোনো মানে নেই। ঠিক আছে, ওই ডেকে শুনতে পারে যে এরকম ব্যাপার, আমি কালকে যাব, যেতে গেলে যে যে সমস্যাগুলো হতে পারে সেটা কি কি, আইনি কোনো সমস্যা হতে পারে, তখন বলতে পারে যে হ্যাঁ স্যার আপনার আইনি সমস্যা এই হতে পারে। এই হতে পারে জন্যই যে আমি যাব না সেটা না, সেটা আমার উপর ডিপেন্ড করছে যে আমি ওই পরামর্শটাকে মানবো কিনা, নন বাইন্ডিং। ওকে ক্লিয়ার? অ্যাডভাইস, হ্যাঁ সি অ্যাডভাইস, ঠিক আছে ক্লিয়ার কমপ্লিট। তাহলে জুডিশিয়াল পাওয়ার হয়ে গেল। দেখো আরেকটা আছে ডিপ্লোম্যাটিক পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ারটা তোমাদের লিখতে হবে না, ঠিক আছে আমি বলে দিচ্ছি সবাই জানো। ডিপ্লোম্যাটিক পাওয়ার মানে হচ্ছিল তোমার কূটনৈতিক, যেটা তা আমাদের যে অ্যাম্বাসেডার থাকে, ঠিক আছে, হ্যাঁ অ্যাম্বাসেডারদের যত দেশে আমাদের যে অ্যাম্বাসেডার গুলো থাকে সেই অ্যাম্বাসেডার গুলোকে কিন্তু অ্যাপয়েন্ট করে কে, প্রেসিডেন্ট। ঠিক আছে ক্লিয়ার একদম, এটা নিয়ে কোনো ইয়া নেই। এবং হচ্ছিল আমাদের ইন্ডিয়ার বাইরে যত রকমের যত তোমার হচ্ছিল সিগনেচার হবে, মানে যত রকমের চুক্তি হবে সব কিন্তু সিগনেচার কিন্তু প্রেসিডেন্টের, মানে প্রেসিডেন্টের নামেই সেগুলো হবে, প্রেসিডেন্টের নামেই হবে। ওকে ক্লিয়ার বলতে পারলাম। এবার একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছিল অ্যাম্বাসাডার, ঠিক আছে মানে রাজদূত, তাই তো, আর হচ্ছে হাই কমিশনার, এর মধ্যে কি ডিফারেন্স জানো? ঠিক আছে, অ্যাম্বাসাডার আর হাই কমিশনার তোমরা দেখবে মাঝে মাঝে দেখবে হাই কমিশনার অ্যাম্বাসাডার দুটোই আসে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, স্যার বলছিলাম যে এটাও যদি লিখে দিলে ভালো হতো, কিছু পয়েন্ট যদি পয়েন্ট লিখে দিলে, কিসের ডিপ্লোম্যাটিক পাওয়ার থেকে যদি লিখে দিলে। লিখবে তাহলে লিখো ডিপ্লোম্যাটিক পাওয়ার, লিখে নাও লিখে নাও ডিপ্লোম্যাটিক পাওয়ার লিখবে যখন, না লিখলেও হতো, চলো লেখো।
দেখো সত্যি কথা বলতে আমি জানি যে কোথায় কোথায় কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এবার চলো লিখো, চলো লিখো ডিপ্লোম্যাটিক পাওয়ার। ওকে, ফার্স্ট পয়েন্ট লিখো, ইন্টারন্যাশনাল ট্রিটিস অ্যান্ড এগ্রিমেন্ট আর নেগোশিয়েটেড অ্যান্ড কনক্লুডেড অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট। বলছি আবার, ইন্টারন্যাশনাল ট্রিটিস অ্যান্ড এগ্রিমেন্ট আর negotiated and concluded on behalf of the president. Behalf of the president, negotiated and concluded. Conclude মানে শেষ করা, ঠিক আছে? On behalf of the president. ওকে, ক্লিয়ার? মানে যেটা বললাম, যত রকমের চুক্তি যা হবে সেটা প্রেসিডেন্টের নামেই হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, প্রেসিডেন্ট রিপ্রেজেন্ট ইন্ডিয়া। President represent India in international forums and affairs. President represent India in international forum and affairs. তার মানে ইন্টারন্যাশনাল ফোরাম, বলছি ইন্টারন্যাশনাল ফোরাম অ্যান্ড অ্যাফেয়ার্স, ঠিক আছে? লাস্ট লিখে রাখো, প্রেসিডেন্ট সেন্ড and receive diplomats. President send and receive diplomats like ambassador, high commissioner. Like ambassador, high commissioner. ওকে, তাহলে কি বললাম প্রথমেই, যে যে যত ধরনের চুক্তি যা হবে সেটা কিন্তু প্রেসিডেন্টের নামেই হবে। দ্বিতীয়ত, ঠিক আছে, যে আমাদের ইন্টারন্যাশনাল ফোরাম মানে কি, এই যে যত বড় বড় তোমার হচ্ছে হলো G7 থেকে শুরু করে যা যা আছে, ঠিক আছে, এই যে যত রকমের যা যা হবে, যে ফোরাম গুলো আছে, যে অ্যাফেয়ার্স গুলো আছে, মানে কি তোমার হচ্ছে হলো ওয়ার্ল্ড ওয়াইজ যে অ্যাফেয়ার্স গুলো আছে, সেই সব জায়গাতে কিন্তু আমাদের ইন্ডিয়ার তোমার হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করে কিন্তু প্রেসিডেন্টই, মানে তার নামেই সবকিছু স্বাক্ষরিত হবে। আমি বলছি না যে সব জায়গায় প্রেসিডেন্ট যায়, সে তো তোমার হচ্ছে হলো পিএমও যায়, মিনিস্টাররাও যায়, কিন্তু যা হবে প্রেসিডেন্টের নামেই হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার তো? ঠিক আছে। এবং লাস্ট আমি যেটা বললাম যে অ্যাম্বাসাডার এবং হচ্ছে হলো হাই কমিশনার, সেটাকে সেন্ড এবং রিসিভ দুটোই কিন্তু প্রেসিডেন্ট করবে। রিসিভ মানে হচ্ছে হলো দেখা গেল আমেরিকান কোন যদি অ্যাম্বাসাডার, আচ্ছা আমেরিকান কি অ্যাম্বাসাডার না হাই কমিশনার বলো তো? যখন কেন হাই কমিশনার, কেন অ্যাম্বাসাডার না? কারণ কি? আমি তো কারণটাই জিজ্ঞেস করতে চাইছি রে বাবা। কেউ জানা আছে বাবু? হাই কমিশনার তোমরা কেউ জানা আছে অ্যাম্বাসেডর হাই কমিশনারের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা পরে বলছি। তাহলে কি বললাম যে অ্যাম্বাসেডর বা হাই কমিশনার একই, ঠিক আছে, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ছোট্ট একটা ডিফারেন্স, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেটা আলাদা, আর এইখানে অ্যাম্বাসেডর মানে হচ্ছে হলো, দেখো ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক আছে, তুমি ভালো বলছো, তার মানে কি টাটার একটা অ্যাম্বাসেডর আছে, ঠিক আছে, তার মানে কি ও টাটাকে করছে, ঠিক আছে, রিপ্রেজেন্ট করছে, তেমন আমাদের ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করবে, যে তাকে অ্যাম্বাসেডর বলা হয়, ঠিক আছে, তাকে কি বলা হয় ইন্ডিয়ান অ্যাম্বাসেডর। তার মানে আমরা যখন ইউএসএ তে যাব তখন তাকে বলা হবে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, তাই না? কানাডাতে যখন যাব তখন বলা হবে ইন্ডিয়ান হাই কমিশনার, ঠিক আছে। কেন ডিফারেন্স এর মধ্যে? এবার ছোট ডিফারেন্সটা হচ্ছে, আমি বলি ছোট ডিফারেন্সটা বলি, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যত কমনওয়েলথ দেশগুলো আছে, তার মানে কমনওয়েলথ দেশ কাদের বলা হয়? যাদের উপর ইংল্যান্ড হান্টার চালিয়েছে, ঠিক আছে, তারা সব কমনওয়েলথ দেশ, তাই তো? ঠিক আছে, তাদেরকে বলা হয় হাই কমিশনার। তার মানে আমরা যখন ইংল্যান্ডে যাব, ঠিক আছে, আমার দেশকে কেউ যখন রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, অ্যাজ এ আমি বলতে পারি অ্যাম্বাসেডর, সেই অ্যাম্বাসেডরকে তখন সেটাকে বলা হবে হাই কমিশনার। শুধু নাম চেঞ্জ, আর কোনো কাজ চেঞ্জ নাই, সেম কাজ। যা অ্যাম্বাসেডরও যা কাজ করবে, হাই কমিশনারও তাই করবে। কিন্তু এই যে আমাদের যে কমনওয়েলথ দেশগুলোতে আছে, সেই কমনওয়েলথ দেশগুলোর
মধ্যে যারা পড়ছে তারা যখন কমনওয়েলথে এসে যখন যাবে তখন তারা হাই কমিশনার বলা হয়। তার মানে ইন্ডিয়া থেকে যখন কানাডাতে যাবে তখন হাই কমিশনার, কানাডা থেকে ইন্ডিয়াতে যখন আসবে যে সেও হাই কমিশনার। কিন্তু ইউএসএ তো আর তোমার চলো ইংল্যান্ডেরই ছিল না, তখন ইংল্যান্ডে কিন্তু আবার কি হবে, অ্যাম্বাসেডর হয়ে যাবে তখন। ঠিক আছে, ক্লিয়ার? ছোট্ট এইটু ডিফারেন্স, আর কিছু না, কাজ একই, ওরা সেম কাজই করবে। ঠিক আছে, এও যা কাজ করছে ও তাই কাজ করবে, কিন্তু এইটা কি অ্যাম্বাসেডর আর 40 এর মধ্যে ছোট্ট ডিফারেন্স, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার? বলতে পারলাম? ওকে, চলো নেক্সট। মিলিটারি পাওয়ার, তাদের করো তাদের করো। মিলিটারি পাওয়ার, মিলিটারি পাওয়ার, মিলিটারি পাওয়ার। এবার মিলিটারি পাওয়ার কি বলছে তাহলে, যে আমাদের যে মিলিটারি যে পাওয়ার আছে সে সর্বা হচ্ছে হলো প্রেসিডেন্ট। ওকে, এবার আমাদের মিলিটারির মধ্যে কি কি আছে? আর্ম ফোর্স আছে, এয়ার ফোর্স আছে, নেভাল ফোর্স আছে। এই আর্ম, নেভাল, এয়ার, এই যে যে এদের যে চিফ, এদেরকে কিন্তু কে নিয়োগ করবে? প্রেসিডেন্ট করবে। এবং যদি কোথাও যুদ্ধ শুরু হয় বা কোথাও পিচ কনক্লুড হচ্ছে, সেটাও করবে কিন্তু প্রেসিডেন্ট। ঠিক আছে, রেকমেন্ডেশন বাই পিএম বা পার্লামেন্ট বলতে পারো। ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে লিখে নাও ফার্স্ট পয়েন্ট। প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার of the Defence Force of India. President is the Supreme Commander of the Defence Force of India. President is the Supreme Commander of the Defence Force of India. Okay, next point likho. He appoints the Chief of the Army, Chief S kor diyo, Chief, Chiefs of the Army. He appoints the Chiefs of the Army, comma the Navy and the Air Force. তার মানে এই তিনটে চিফকে কে নিয়োগ করে? প্রেসিডেন্ট। ওকে, লাস্ট, প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ওয়ার। প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ওয়ার, WAR, ওয়ার যুদ্ধ, অর OR অর কনক্লুডেড পিস, কনক্লুড পিস মানে শান্তি, কমা সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট, কমা দিয়ে লিখো সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট। তার মানে কি, যুদ্ধ, অ্যাপ্রুভাল কি বললাম, অ্যাপ্রুভাল, হ্যাঁ, অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, তার মানে কি যুদ্ধ যদি শুরু হয় বা শেষ হয় সেটা কিন্তু সিগনেচার থাকবে প্রেসিডেন্টেরই, কিন্তু কি রেকমেন্ডেশনটা কিন্তু পার্লামেন্টের। ওকে, এখানে একটা রেকমেন্ডেশন দরকার, মানে রাষ্ট্রপতির ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন বলতে পারে না যে চলো কালকেই আমরা লাহোরে চলে যাই, লাহোরকে নিয়ে আসো সবাই। ঠিক আছে, কিন্তু এইটা পার্লামেন্ট থেকে যখন বলবে স্যার হ্যাঁ আমরা এখন রেডি, তখন গো। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট লিখো এমার্জেন্সি পাওয়ার। emergency power. Okay, first point लिखो article 352, first point article 352 लिखो national emergency, 352 national emergency. Number 2 article 356, article 356 president rule, president's rule. Financial emergency, last article 360, article 360 next president rule হয়ে গেছে। নেক্সট লিখো আর্টিকেল 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তার মানে কত কত হলো, 52, 56, 60, তাই তো? এই তিনটা যেন অলওয়েজ যেন মাথায় থাকে, এই তিনটা অলওয়েজ কোশ্চেন হয়। ঠিক আছে,
তার মানে এই যে এমার্জেন্সি গুলো জারি করে এগুলো কিন্তু প্রেসিডেন্ট জারি করে। ওকে ক্লিয়ার? ঠিক আছে? এবার বলো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কবার জারি হয়েছে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে? একবারও হয়নি। ঠিক আছে? 0 কাউন্ট। ওকে ক্লিয়ার? তাহলে এই পাওয়ার গুলো কিন্তু আমাদের প্রেসিডেন্টের আছে। ওকে ক্লিয়ার? পাওয়ার এখানে মোটামুটি সমাপ্ত। ঠিক আছে? কি যে অনেকবার হয়েছে। তোমার হচ্ছে হলো পাঞ্জাবে যে হয়েছে ন্যাশ না এমার্জেন্সি পড়াবো। ঠিক আছে? চাপ নেই। ন্যাশনাল এমার্জেন্সি একটা টপিকই আছে তোমাদের। ঠিক আছে? সেইখানে একদম বিস্তারিতভাবে পড়ানো হবে যে কখন কি হয়েছে না হয়েছে। ওকে ক্লিয়ার? এই চলো দেখো এদিকে দেখো। এমার্জেন্সি কমপ্লিট। ঠিক আছে? দেখো এরপরে আছে আর্টিকেল। আর্টিকেল গুলো আমি তোমাদের লিখাবো না। ঠিক আছে? আমি আর্টিকেল গুলো ইয়াকে দিয়ে দেবো। ঠিক আছে? ও তোমাদেরকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? ওকে ক্লিয়ার? লিখিয়ে শুধু সময় নষ্টটা করব না। যা লিখানোর, যা বোঝানোর সব বুঝিয়ে দিয়েছি। এবার এইগুলোই জাস্ট শুধু আর্টিকেল গুলোতে আছে। ওকে ক্লিয়ার? বলতে পারলাম? যদি কখনো না বোঝো তাহলে আমি বুঝিয়ে দেবো ওখানে যে আর্টিকেল কি আছে বা এর পরের দিন আর্টিকেল আজকে আর শেষ করব না। ঠিক আছে? এর পরের দিন একসঙ্গে ভাইস প্রেসিডেন্টের আর্টিকেলটা একসঙ্গে শেষ করে দেবো। ঠিক আছে? একদম টানা একসঙ্গে করিয়ে দেবো। বুঝিয়ে দেবো যে হ্যাঁ, এই আর্টিকেল গুলোতে আছে। ওকে ক্লিয়ার? আর্টিকেল গুলোও কিন্তু পড়তে হবে তোমাদের। সত্যি কথা হচ্ছে এটা। ছোট আর্টিকেল কোনো ব্যাপার নেই। ঠিক আছে? কত নম্বর আর্টিকেলে তোমার হচ্ছে হলো ইমপিচমেন্ট আছে, গ্র্যান্ড পার্ডন কত নম্বরে আছে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ইলেকশন কত নম্বরে আছে, এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে? এইগুলো থাকবে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে হলো আমরা কি বললাম, অর্ডিন্যান্স কত নম্বর আর্টিকেলে আছে, এইগুলো খালি আছে, ঠিক আছে? এগুলো মোটামুটি আমাদেরকে দেখতে হবে। ওকে ক্লিয়ার? ঠিক আছে? আজকে তাহলে শুরু করি হচ্ছে হলো ভাইস প্রেসিডেন্ট। চলো হেডিং কর ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, বলছি তোমরা যারা নতুন, ঠিক আছে? কোনো সমস্যা কি হলো বাবু ক্লাস করতে? এই না স্যার, না মানে স্যার। দেখো আমি কেন বলছি যে আমরা Yes. ঠিক আছে সব তাহলে বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার। একদম। আচ্ছা সাগ্নিক তারপরে অন্বেষা তোমরা সবাই কি বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ। না এটা তো বলতে দেখো আমরা তো একটা টপিকের মাঝখান থেকে পড়ছি। তো তোমাদের মনে হতে পারে যে স্যার এটা কেমন? ওইজন্যই আমি বললাম যে এটলিস্ট যতটুকুনি পড়েছো সেটা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে? তারপরে তার আগে যা আছে তা তো আমি পড়িয়ে দেবো, ওটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে? এইখানে সব ক্লিয়ার কিনা সেটাই হচ্ছে হলো ব্যাপার। সিম্পল জিনিস, কোনো তো চাপের ব্যাপার নেই বাবু। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তোমরা তো করেছো ক্লাস, সেটা নিয়ে সমস্যা নেই। আরে দাদা দিদিরা সবই বোঝে, ওটা নিয়ে চাপ নেই। ঠিক আছে? নাকি মানুষবাবু? চলো তাহলে ভাইস প্রেসিডেন্ট, তাই তো? তাহলে আমরা ভাইস প্রেসিডেন্টটা পড়ে নিই আজকে। ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে প্রেসিডেন্টের পরে যদি কোনো হাই তোমার হচ্ছে হলো পোস্ট থাকে তাহলে কি সেটা ভাইস প্রেসিডেন্ট। ওকে ক্লিয়ার? এবার দেখো ভাইস প্রেসিডেন্টের একটা সুন্দর একটা আছে যে ভাইস প্রেসিডেন্টকে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা বলা হয়। ঠিক আছে? এক্স অফিসিও চেয়ারম্যান মানে আচ্ছা দেখো হ্যাঁ, মানে হচ্ছে এই যে লোকসভা, তাহলে লোকসভাকে প্রেসাইড করার জন্য ঠিক আছে একজন কে থাকে? প্রেসাইড মানে হ্যাঁ স্পিকার থাকে। ঠিক আছে? তাহলে স্পিকার সেটাকে তোমার হচ্ছে ঠিক আছে স্পিকার হচ্ছে হলো চেয়ার করে, মানে কি কিভাবে চলবে, কি করবে না করবে, কি বিল আসবে, কে কি করবে, এই যে ব্যাপারটা। তার মানে একটা ঘরে মিটিং হচ্ছে, ঠিক আছে? সেইখানে একজনকে সভাপতি করা হয়েছে, সেই সভাপতির নাম দেওয়া হয়েছে স্পিকার। সে ঠিক আছে ঠিক করবে সবকিছু, কি করে চলবে না চলবে। ওকে ক্লিয়ার? ঠিক আছে? তাহলে স্পিকারটা কি করে হচ্ছে? লোকসভায় হচ্ছে যেহেতু স্পিকার কিন্তু সেই মেম্বারদের মধ্য থেকেই হচ্ছে। ব্যাপারটা দেখো, স্পিকার কিন্তু মেম্বারদের মধ্য থেকেই হচ্ছে, কাউকে ইলেক্টেড করা হয়, স্পিকারও ইলেক্টেড হয়। ঠিক আছে? স্পিকার ইলেক্টেড হয়ে আসে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে মেম্বারদের মধ্যেই হচ্ছে। তাহলে লোকসভা কমপ্লিট হয়ে গেল। এবার রাজ্যসভা, তাহলে রাজ্যসভাও তো প্রিসাইড করার জন্য মানে তাহলে রাজ্যসভা যে করা হয় তাহলে সেই পোস্টটাকে কি বলা হয়? চেয়ারম্যান বলা হয়, তাই না? এটা যেমন স্পিকার বলা হয়, এটা চেয়ারম্যান বলা হয়। ঠিক আছে? তাহলে এটাকে চেয়ারম্যান বলা হয়। এই যে চেয়ারম্যানটা যে থাকবে তাহলে সেম এদের মতোই তো হওয়া উচিত যে তাহলে যে তোমার হচ্ছে ওই যে রাজ্যসভার যে মেম্বার গুলো আছে তাদের মধ্য থেকে আসা উচিত। তাহলে কি সে কি রাজ্যসভার মেম্বার থেকে আসে? না, এই চেয়ারম্যানটা কে হয় তাহলে? পদাধিকার বলে। এইটা এক্স অফিসিও চেয়ারম্যানের বাংলা মানে হচ্ছে হলো পদাধিকার বলে। ঠিক আছে? তার মানে তোমার আমাদের ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার কিন্তু মেম্বার না। ঠিক আছে? তা সত্ত্বেও কিন্তু এখানে পদাধিকার বলে। তার মানে ওই চেয়ারে গিয়ে যেই বসবে, ঠিক আছে? মানে পদের অধিকার এটা। এটা ম্যানের অধিকার না। মানে কোন মানুষটা বসছে সেটা ম্যাটার করছে না। ওই চেয়ারটার হচ্ছে হলো ওয়েট। তার মানে ওই চেয়ারে যে বসবে পদাধিকার বলে সে কিন্তু অটোমেটিক্যালি তোমার হচ্ছে কি হয়ে যাবে?
রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এক্স অফিসিও চেয়ারম্যানটা বুঝতে পারলে? ঠিক আছে, মানে পদাধিকার বলে, মানে যেই বসবে অটোমেটিক্যালি সে কিন্তু রাজ্যসভার কিন্তু কি হয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে। ওকে, এবং তারপরে তো ভাইস চেয়ারম্যান থাকবেই। ঠিক আছে, সে কিন্তু চেয়ার করবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা একটা জিনিস জানি যে যখন কোনো বিল হয়, বিলে সেটা কি হবে, ডিবেট হবে, ডিবেট হওয়ার পর সেটা ভোট হবে। এবার স্পিকার কি ভোট দিতে পারে? একদম, দেখা গেল টাই হয়ে গেল, তখন ভোট দিতে পারে। তাহলে সেম, চেয়ারম্যানও সেম, চেয়ারম্যানও ভোট দিতে পারে যদি তাই হয়। ওকে, ক্লিয়ার? তাহলে এক্স অফিসিয়াল চেয়ারম্যান আমরা পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার? এবার দেখি কোয়ালিফিকেশন। তাহলে কোয়ালিফিকেশন কি আছে? আমরা সবাই জানি কোয়ালিফিকেশন, ফার্স্ট কোয়ালিফিকেশন কি হওয়া উচিত? ভারতীয় নাগরিক হতে হবে। তারপর 35 ইয়ার্স ওল্ড হতে হবে, বয়স হতে হবে। তারপর সাউন্ড মাইন্ডেড হতে হবে, প্রফিটেবল ইসে যেন না হয়। ঠিক আছে, ক্লিয়ার? এ হতে হবে, একদম কোনো ব্যাপার নেই। হুম, একই, সেম একদম। ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে করে একটু লিখে নিই আমরা। এইটুকুনি যতটুকুনি আমরা পড়লাম ততটুকু লিখে নিই। চলো, আচ্ছা, লিখো আর্টিকেল 63। ফার্স্ট পয়েন্ট লিখো আর্টিকেল 63, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 63 হাইপেন দিয়ে লিখো, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে একটা প্রেসিডেন্ট দরকার আমাদের দেশে বা থাকবে। ঠিক আছে, সেটাই তো বলা হয়েছে, তাই তো? এবার লিখো কোয়ালিফিকেশন। তার মানে হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে আমি এতক্ষণ তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পড়াচ্ছিলাম, ওই জন্য ফ্লোতে বলে দিয়েছি। তোমরা তো সবাই বুদ্ধিমান, লিখে নাও ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, আর্টিকেল 63। ওকে, ফার্স্ট লিখো কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন লিখে নাও। নাম্বার 1 লিখো কি, সিটিজেন অফ ইন্ডিয়া। মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া বা সিটিজেন অফ ইন্ডিয়া করতে পারো, যেটা ইচ্ছা। নেক্সট পয়েন্ট, কমপ্লিটেড 35 ইয়ার্স ওল্ড। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট। ওকে, নেক্সট পয়েন্ট লিখো কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য রাজ্যসভা। কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা। তার মানে রাজ্যসভা মেম্বার হওয়ার যে কোয়ালিফিকেশন গুলো সেগুলোও কিন্তু থাকতে হবে। সোজা কথা হচ্ছে এইটা। ওকে, তার মানে রাজ্যসভার একটা মেম্বার হতে গেলে যে যে কোয়ালিফিকেশন থাকা দরকার সেগুলো থাকতে হবে। এটা হচ্ছে কথা, মোদ্দা কথা। আর রাষ্ট্রপতির কি ছিল? লোকসভার, লোকসভা মেম্বার হওয়ার যে সেই ইগুলো থাকতে হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট লিখো, শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। ঠিক আছে, মানে যে অফিসগুলোতে বড় রকমের প্রফিট টফিট হয় সেই অফিসের সঙ্গে যুক্ত থাকা যাবে না প্রেসিডেন্টের। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা বলো, আমরা প্রেসিডেন্টে পড়েছিলাম। ঠিক আছে, যখন নমিনেশন হচ্ছে, নাম যখন নথিভুক্ত করা হচ্ছে, আমি ক্লাসের শুরুতেও বলেছি, কজন হচ্ছে তোমার প্রথমে সাবস্ক্রাইব করবে? 50, আর পরে 50। তাহলে ভাইস প্রেসিডেন্টের 20, একদম 20, একদম গুড। চলো লিখে নাও তাহলে, নমিনেশন মাস্ট বি সাবস্ক্রাইবড বাই অ্যাট লিস্ট 20 electors. Nomination must be subscribed, ইউটিউবে subscribed by at least 20 electors as 20 electors as proposer, as proposers। হ্যাঁ, আর এস করে দাও, proposers, and 20 electors as seconders।
and 20 electors as seconders. ঠিক আছে, তাহলে আমরা প্রেসিডেন্টে কি বলেছিলাম? হ্যাঁ, মানে প্রথমে 50 তারপরে 50, এইখানে প্রথমে হচ্ছে হলো 20 তারপরে 20, ঠিক আছে? আচ্ছা, কত টাকা জমা করতে হয়েছিল প্রেসিডেন্টকে? কত? 15,000। তাহলে ভাইস প্রেসিডেন্ট কত করবে? কম করবে? কিন্তু তোমাদের কেন এরকম মনে হলো যে ভাইস প্রেসিডেন্ট কম করবে প্রেসিডেন্ট থেকে? সেম 15,000। কত সুন্দর করে বলছে স্যার, 10,000। লিখো 15,000। লিখো, মেক এ সিকিউরিটি ডিপোজিট অফ 15,000 ইন দ্য আরবিআই। মেক এ সিকিউরিটি ডিপোজিট অফ 15,000 ইন দ্য আরবিআই। আরবিআই তে জমা করতে হবে, সেটা বলছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে কি কোয়ালিফিকেশন মোটামুটি আমরা কমপ্লিট করে দিয়েছি, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছো তোমরা সবাই? নতুনরা বুঝতে পেরেছো বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো পয়েন্টে যদি সমস্যা হয় বলবে যে স্যার এটা বুঝতে পারিনি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট। এবার লিখবো ইলেকশন। তার মানে এবার ইলেকশন প্রসেসটা কি করে হচ্ছে আমরা সেটা জানবো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? মানে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন কি করে হয়? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, ইলেকশনটা আগে হেডিং করো। ভাইস প্রেসিডেন্টের ইলেকশন কি ডাইরেক্ট ইলেকশন না ইনডাইরেক্ট ইলেকশন? Indirect election. ইনডাইরেক্ট ইলেকশন। ইনডাইরেক্ট ইলেকশন কিভাবে হচ্ছে বুঝাও আমাকে একটু। কোন টাইমে? ডাইরেক্ট ইলেকশন স্যার, ডাইরেক্ট ইলেকশন। আচ্ছা, ডাইরেক্ট ইলেকশন। আচ্ছা বলো, ডাইরেক্ট ইলেকশন কি করে হচ্ছে তুমি বলো আমাকে, বুঝাও। স্যার ভাইস প্রেসিডেন্ট তো মানে যিনি রাজ্যসভার গভর্নমেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট পদে বসেন। হ্যাঁ, বুঝতে পারছি ভাইস প্রেসিডেন্ট। তাহলে ভাইস প্রেসিডেন্ট তো ইলেকশনের দ্বারা আসে, ঠিক আছে? সেটা আমি বলেছি ডাইরেক্ট না ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইলেকশন কাকে বলছে আর ইনডাইরেক্ট ইলেকশনই বা কাকে বলছে? তা তুমি বলেছো ডাইরেক্ট ইলেকশন। কি করে ডাইরেক্ট ইলেকশন হচ্ছে? ডাইরেক্ট ইলেকশন মানে কি, তুমি কি ভোট দিয়েছিলে ভাইস প্রেসিডেন্টের ভোটে? না স্যার। তাহলে তুমি কেন বললে যে ডাইরেক্ট ইলেকশন স্যার? আর বলো, বলো, পাত্র বলো। ইনডাইরেক্ট ইলেকশন স্যার। আচ্ছা, এখানে মানে সাধারণ জনগণরা কেউ ভোট দেয় না, সাধারণ জনগণের যারা প্রতিনিধি মানে এমএলএ এমপিরা ভোট দিয়ে তাকে নির্বাচন করে। শাবাশ, গুড। ঠিক আছে, সেটাকে বলে ইনডাইরেক্ট ইলেকশন। তাহলে আমরা এর আগেও পড়েছি ডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন কোনটা? যখন আমরা ডাইরেক্ট ভোট দেবো, তার মানে আমরা লোকসভায় ভোট দিচ্ছি, আমরা বিধানসভায় ভোট দিচ্ছি, তাই না? আমরা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে ভোট দিচ্ছি। দিস কল ডাইরেক্ট ইলেকশন। তার মানে কি, আমরা আমাদের প্রতিনিধিকে নিজেরা চয়ন করছি, ঠিক আছে? তার প্রতিনিধি যে কেউ থাকতে পারে, বিজেপি, টিএমসিপি, যে কেউ, সিপিএম, যে কোনো কেউ থাকতে পারে। এবার আমার পছন্দ মতো আমার ক্যান্ডিডেটকে আমি ভোট দিচ্ছি, তার মানে আমি চয়ন করছি নিজে। ডাইরেক্ট ইলেকশন। তার মানে কি, জনগণ যেখানে ডাইরেক্ট ভোট দিয়ে তোমার নির্বাচন করে, তখন সেটা ডাইরেক্ট ইলেকশন হয়। ইনডাইরেক্ট ইলেকশন কখন হবে? যখন ধরো আমার ক্ষেত্র থেকে যদি কেউ এমপি বা এমএলএ, ঠিক আছে, আমার হয়ে ভোট দেবে তার। তার মানে কি, শুধু আমার না, মানে প্রত্যেকটা জনগণের হয়ে ভোট দেবে। তার মানে যত ভোটার আছে তাদের হয়ে ভোট দিচ্ছে কিন্তু সে, ঠিক আছে? তার মানে এইটা বলছে ইনডাইরেক্ট ইলেকশন। তার মানে প্রেসিডেন্ট এবং হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এই দুটোতেই সেম, ঠিক আছে? যে আমাদের যারা প্রতিনিধি আছে তারা আমাদের হয়ে ভোট দিচ্ছে, তার মানে ইনডাইরেক্ট ইলেকশন। তার মানে ভায়া মাঝখানে একটা রুট আছে, ঠিক আছে? ঠিক আছে, এইখানে আমি আর এইখানে আমার হচ্ছে প্রতিনিধি, ও গিয়ে ভোট দিচ্ছে। দিস কল ইনডাইরেক্ট ইলেকশন। ওকে, ক্লিয়ার? বলতে পারলাম? তাহলে ভাইস প্রেসিডেন্টও কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন। এর আগের দিন আমি প্রেসিডেন্টের সময় বুঝিয়েছিলাম যে কেন ইনডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে? যেহেতু আমাদের প্রেসিডেন্ট হচ্ছিল নমিনাল এক্সিকিউটিভ হেড, মানে নামমাত্র, ঠিক আছে? ঠিক আছে, হেড। তাহলে তার ইলেকশনে যদি আমরা, হ্যাঁ, মানে এত বড় ইন্ডিয়ার সবার ভোট নেওয়া মানে একটা অর্থ খরচা, সময় খরচা, সবকিছুর একটা সমস্যা না? তারপরে সিকিউরিটির একটা ব্যাপার থাকে, সেইটা ব্রিজ না হয়, তার কারণের জন্য এটা যারা কনস্টিটিউশন তৈরি করেছে ফ্রেমার, ঠিক আছে, তাদের মাথার এগুলো মানে খেলা। সত্যি কথা হচ্ছে এইটা, এটা অনেক ভাবার বিষয়, ঠিক আছে? যারা তৈরি করে গেছে তারা সত্যিই জিনিয়াস, একদম, একদম নো ডাউট জিনিয়াস, সত্যি বলছি একদম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে? চলো লিখো ইলেকশন। ইলেকশনের ফার্স্ট পয়েন্ট লিখো, elected indirectly by the people of India, বা vice president elected, or the vice president elected indirectly by the people of India.
by the people of India, proportional representation by means of single transferable vote, নাকি PRSTV, ঠিক আছে। Vice President elected indirectly by the people of India, okay, by the people of India, okay, clear। next point लिखो, article 66, vice president is elected by the member of 66, ভাইস প্রেসিডেন্ট ভিপি, বারবার করে ভাইস প্রেসিডেন্ট করতে হবে না, ভিপি করে দিও, তোমাদের লিখতে শর্ট হবে, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট কি বললাম, ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্য ইলেকট্রাল কলেজ, বাই দ্য মেম্বার অফ ইলেকট্রাল কলেজ, ঠিক আছে, ওকে। তাহলে 66 কি বলছে যে ভাইস প্রেসিডেন্ট একটা ইলেকট্রাল কলেজের দ্বারাই তোমার হচ্ছে কি হবে, নির্বাচিত হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রাল কলেজ কাকে বলছে, ঠিক আছে। যারা পুরাতন তোমরা সবাই জানো ইলেকট্রাল কলেজ কি, ঠিক আছে। যারা নতুন তাদের জন্য ইলেকট্রাল কলেজটা কি, এই যে আমরা বলছি যে যে আমাদের যে তোমার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট তার ভোট কিন্তু ইনডাইরেক্ট ভোট হয়, ঠিক আছে। তাহলে তার ভোট কারা দেবে, আমাদের যারা প্রতিনিধি আছে তারা দেবে আমাদের হয়ে। প্রতিনিধি কারা, এমএলএ এমপি আমাদের প্রতিনিধি, আমরা তাদেরকে চয়ন করেছি, তারা আমাদের হয়ে ভোট দেবে। এবার কি হয়, আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম যে এই যে ইলেকশনটা হবে না, ঠিক আছে, যারা যারা ভোট দিতে পারবে, ঠিক আছে, কারা কারা ভোট দিতে পারবে, সেই মানে যে এমএলএ এমপিরা তাদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ তৈরি হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ইলেকট্রাল কলেজ, ঠিক আছে। ইলেকট্রাল কলেজ মানে এখানে মানে ওই কলেজ না এখানে এমএ বিএ পড়তে যাবো সেটা না, ঠিক আছে। ইলেকট্রাল কলেজ মানে হচ্ছে যে কারা কারা ভোট দিতে পারবে তাদের নিয়ে একটা যে সার্কেল তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড ইলেকট্রাল কলেজ, ওকে, ক্লিয়ার। এবার আমরা প্রেসিডেন্টের সময় পড়েছিলাম, মনে আছে? আচ্ছা বলো প্রেসিডেন্টের সময় কে কে ভোট দিতে পারে, মানে প্রেসিডেন্টের ইলেকট্রাল কলেজ কি ছিল? আস্তে আস্তে এক এক করে। ফার্স্ট ছিল হচ্ছিল ইলেক্টেড এমপি অফ হচ্ছিল তোমার হচ্ছিল মানে কি বলছে পার্লামেন্ট, মানে লোকসভা রাজ্যসভার ইলেক্টেড। নমিনেটেডও তো আছে, একটু আগে আমরা পড়লাম 12 জন নমিনেটেড মেম্বার আছে। তাহলে কি বলছে যে যত ইলেক্টেড মেম্বার আছে তারা দিতে পারবে, ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলছিল, এই যে আমাদের যে বিধানসভা আছে সেই বিধানসভার যত ইলেক্টেড মেম্বার আছে, অনলি ফর বিধানসভা, নট বিধান পরিষদ, বিধান পরিষদের কেউ দিতে পারবে না, ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে বিধানসভার হচ্ছে ইলেক্টেড পার্সনরা দিতে পারবে, ওকে, ক্লিয়ার। এবং আর কি ছিল, দিল্লি আর পুডুচেরি এই দুটো হচ্ছে ইউটিস, এই দুটো ইউটিসের হচ্ছিল বিধানসভার ইলেক্টেড মেম্বাররা দিতে পারবে, ওকে, ক্লিয়ার। তাহলে এই যে মেম্বার গুলো নিয়ে একটা সংখ্যা তৈরি হলো, দিস ইজ কল্ড ইলেকট্রাল কলেজ। তার মানে কি, আমি যদি বলি যে প্রথমে হচ্ছিল তোমার ইলেক্টেড এমপি, এমপি মানে তোমার লোকসভা রাজ্যসভা দুটোই হচ্ছে, ইলেক্টেড এমএলএ অফ হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা অল, এবং হচ্ছে হলো তোমার দিল্লির হচ্ছে আর পুডুচেরির হচ্ছে ইলেক্টেড তোমার হচ্ছে এমএলএ, ক্লিয়ার। এই যে এতগুলো লোক নিয়ে একটা ইলেকট্রাল কলেজ, তার মানে এরাই ভোট দিতে পারবে। সেম টু সেম হচ্ছে ভাইস প্রেসিডেন্টের হচ্ছে হলো ইলেকট্রাল কলেজ কাদের নিয়ে তৈরি, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে ইলেকট্রাল ভাইস প্রেসিডেন্টের যে ভোট দেবে তারা কারা কারা দেবে বলো? আমি লিখিয়েছিলাম চার্টে, লিখিয়ে দিয়েছিলাম চারটাকে মনে করো চোখ বন্ধ করে। হ্যাঁ, আমি কি লিখাছিলাম আমি সেটা জানতে চাই না, আমি কোশ্চেনের অ্যান্সার জানতে চাইছি, বলো। হ্যাঁ, অল এমপিস, ঠিক আছে, এইখানে অল এমপিস, তার মানে এখানে নট ইলেক্টেড নট নমিনেটেড এরকম কোনো ভাগ করা নেই, যত এমপি আছে তার মানে শুধু এমপিরা ভোট দিতে পারবে, এইখানে কিন্তু এমএলএরা ভোট দিচ্ছে না, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ভাইস প্রেসিডেন্টের কিন্তু এমএলএরা ভোট দিচ্ছে না, শুধু এমপিরা ভোট দিচ্ছে, ওকে। দেখো প্রেসিডেন্ট মর্যাদাপূর্ণ জায়গা, প্রেসিডেন্ট থেকে ভাইস প্রেসিডেন্ট একটু তার নিচে, ঠিক আছে, তার কারণের জন্য এই স্টেটের এইটাকে আর রাখা হয়নি, ঠিক আছে, শুধু এমপিদের রাখা হয়েছে, ওকে, ক্লিয়ার। তাহলে কি বললাম, শুধু ইলেক্টেড এমপি, ওকে। তাহলে ইলেকট্রাল কলেজে কি আছে, শুধু ইলেকট্রাল, হ্যাঁ, এমপি, ওকে, ক্লিয়ার। চলো নেক্সট, তাহলে লিখে নাও।
তাহলে ডিফারেন্স হচ্ছে দুটো, ঠিক আছে? এটাকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রাল কলেজে কারা কারা পড়ছে, ভাইস প্রেসিডেন্টের ইলেকট্রাল কলেজে কারা কারা পড়ছে, আর হচ্ছে তোমার প্রেসিডেন্টের ইলেকট্রাল কলেজে কারা কারা পড়ছে। তাহলে ইলেকট্রাল কলেজ কমপ্লিট। মানে ইলেকট্রাল কলেজ শব্দটা বুঝতে পারলে তো কি? মানে যারা যারা ভোট দিতে পারবে, ঠিক আছে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের হচ্ছে হলো তোমার ভোটে, তাদেরকে ইলেকট্রাল কলেজের মতো রাখা হয়। হ্যাঁ, তার মানে মানে অ্যাকচুয়ালি কি হয়েছে না, বলেছি যত স্টেট আছে সব স্টেট এবং দিল্লি এবং পডুচেরি হচ্ছে ইউটিস। এই দুটো ইউটিস কে নেওয়া হয়েছে শুধু। না, বাকি ইউটিস গুলো নেই। ঠিক আছে? বুঝতে পারলাম? পুডুচেরি। হ্যাঁ। হুম। নেওয়া হয়েছে কোনো একটা কারণের জন্য যে এটলিস্ট ওখানে তোমার হচ্ছে জনগণ সংখ্যা একটু বেশি হতে পারে এই কারণের জন্য। ঠিক আছে? চলো নেক্সট তাহলে লিখে নাও তাহলে। লিখেছো? এবার ইলেকট্রাল কলেজটা লিখে নাও। তাহলে ইলেকট্রাল কলেজটা কি? মানে এই পয়েন্টের আন্ডারে লিখো। 66 আর্টিকেল 66 এর আন্ডারে লিখো ইলেকট্রাল কলেজ। ওকে? লিখে নাও। ইলেকট্রাল কলেজের আন্ডারে লিখো বোথ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট। বোথ elected and nominated member of the parliament. ঠিক আছে? পার্লামেন্টের পাশে তুমি লোকসভা প্লাস রাজ্যসভা করে দিতে পারো যদি অসুবিধা হয়। পার্লামেন্ট মানে, ঠিক আছে? ওকে? এবার বলো তাহলে ইন কেস অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সময় কি হয়েছিল? ওইখানে আরেকটা ব্র্যাকেটে লিখে রাখো বা স্টার মেরে নিচে লিখে রাখো, তাহলে মনে থাকবে। তাহলে কি কানেক্টেড থাকবে যে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? নিচে হ্যাঁ, ইলেক্টেড, অনলি ইলেক্টেড। ঠিক আছে? তাহলে লিখে রাখো ইন কেস অফ প্রেসিডেন্ট, ওর নিচে স্টার মেরে লিখে রাখো ইন কেস অফ প্রেসিডেন্ট অনলি ইলেক্টেড মেম্বার, বা ব্র্যাকেটেও লিখতে পারো যেভাবে সুবিধা হয়। ইন কেস অফ প্রেসিডেন্ট অনলি ইলেক্টেড মেম্বার। ওকে? নেক্সট পয়েন্ট লিখো মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর নট ইনক্লুডেড। মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা। মেম্বার অফ দ্য স্টেট legislative assembly are not included, are not included. ব্র্যাকেটে লিখে রাখো প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সময় কি হয়েছিল? ইনক্লুডেড ছিল। তাহলে ব্র্যাকেটে লিখে রাখো প্রেসিডেন্ট দিয়ে একটা ড্যাশ দিয়ে লিখে রাখো ইনক্লুডেড। তাহলে কি এটা তোমাদের মাথায় থাকবে যে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে, যে ওইখানে ছিল এখানে ছিল, মানে এই কিটা বের করলেই মাথায় চলে আসবে। সে তো তোমরা এখানে লিখে রেখেছো আমি জানি। হ্যাঁ, ওই জন্যই জাস্ট শুধু তোমাদের হিন্টসের জন্য লিখিয়ে দাও। ওকে, ক্লিয়ার? তাহলে কি হলো, এইখানে কিন্তু শুধু এমপি অনলি ইলেক্টেড প্লাস নমিনেটেড, এখানে কিন্তু এমএলএ দের কথা বলা হয়নি, বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো মেম্বার কিন্তু এখানে ভোট দিতে পারবে না, সেটা আমি লিখিয়েই দিলাম ডাইরেক্ট। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট লিখো মেথড, মানে ইলেকশন মেথডটা কি ছিল? মেথড মানে ইলেকশন মেথডের, হ্যাঁ, বা ইলেকশন মেথডও লিখতে পারো যদি অসুবিধা হয়। ঠিক আছে, লিখো সিস্টেম অফ proportional representation, system of proportional representation by means of single transferable vote. System of proportional representation by means of single transferable vote, and the voting is by secret ballot, and the voting is
বাই সিক্রেট ব্যালট। হ্যাঁ, যেমন প্রেসিডেন্টের ছিল তেমনই, ঠিক আছে? ঠিক আছে, যেমন ছিল প্রেসিডেন্টের তেমনই। এবার হচ্ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এইটাকে আর বোঝাবো না আজকে, এটা অনেক বড় চ্যাপ্টার। সত্যি কথা হচ্ছে এইটা। তোমরা যারা যারা নতুন করছো, ঠিক আছে, নতুন যারা যারা ক্লাস করছো, এইটা একটা একটা আমরা যখন প্রেসিডেন্ট যখন পড়বো তখন এই কিভাবে যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা হচ্ছে সেটা আমরা পড়বো আস্তে আস্তে করে। ওকে, ক্লিয়ার? আজকে এইখানে আর এটাকে আর বোঝাবো না, ঠিক আছে? তাহলে সিস্টেমটা কি হচ্ছে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, ঠিক আছে? কিন্তু সেটা হবে সিক্রেট ব্যালটে। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে যারা যারা প্রেসিডেন্ট পড়েছো এই পয়েন্টটা জানো। এবার তোমাদের এটা ডিউ থাকলো, যখন প্রেসিডেন্ট হবে তখন এটা আবার শুরু হয়ে যাবে। কি ছিল? কি আমার আওয়াজ শোনা যাচ্ছে কি? একটু কনফার্ম করো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে কি বললাম আমরা যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট যে এটা কিন্তু আমরা যখন প্রেসিডেন্ট পড়বো তখন এটাকে ক্লিয়ার করে নেবো। ওকে, কমপ্লিট? চলো এবার লিখো ডাউট অ্যান্ড ডিসপিউট। ডাউট অ্যান্ড ডিসপিউট। এরপরে কি ক্লাস আছে গো? স্যার। বিকিরণ স্যার, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার কি বললাম? ডাউট অ্যান্ড ডিসপিউট। আচ্ছা ঠিক আছে। এবার দেখো, ডাউট অ্যান্ড ডিসপিউট হচ্ছিল তোমার ইলেকশন। তার মানে যদি ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে কখনো ডাউট অ্যান্ড ডিসপিউট হয়, ঠিক আছে, তখন সেটাকে কে সর্ট আউট করবে? যদি ডাউট হয়, ডিসপিউট হয়, তাহলে চলো সুপ্রিম কোর্ট। ওকে, এবং এই যে যে তোমার হচ্ছে ইলেকশন যে প্রসিডিওর যে প্রসেস, সেটাকে কিন্তু করবে ইলেকশন কমিশনার। ওকে, ক্লিয়ার? তো কোশ্চেন আসতেই পারে যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে যদি কোনো ডাউট বা ডিসপিউট হয় তাহলে সেটাকে কে সর্ট আউট করবে? সুপ্রিম কোর্ট। এবং হচ্ছে হলো ইলেকশন প্রসেসটা, ঠিক আছে, কে করবে? সেটা হচ্ছে ইলেকশন কমিশনার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট করো। ইলেকশন প্রসেস বাই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ইলেকশন প্রসেস বাই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। কমিশনার করো না, ইলেকশন কমিশন করো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? তার মানে ভোটের যত রকমের যা যা আছে সব এটা কিন্তু করবে ইলেকশন কমিশন। ওকে, ঠিক আছে। নেক্সট লিখো ইনকোয়ারি। ইনকোয়ারি ইনটু অ্যান্ড ডিসাইড বাই দ্য সুপ্রিম কোর্ট। ইনকোয়ারি, ইনকোয়ারি ইডি করে দিত, ইনকোয়ারি ইনটু অ্যান্ড ডিসাইড বাই দ্য সুপ্রিম কোর্ট whose decision is final into and decide by the Supreme Court whose decision is final। তার মানে কি বলছে এখানে? যে এই যে ইনকোয়ারিও কিন্তু করবে সুপ্রিম কোর্ট, ডিসিশনও কিন্তু সুপ্রিম কোর্ট নেবে, ঠিক আছে, কি হয়েছে না হয়েছে। এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু ভার্ডিক্ট কিন্তু ফাইনাল ভার্ডিক্ট। এরপরে কিন্তু আর কোনো এটা নিয়ে কোনো রকমের কোনো অন্য রকমের কোনো চলবে না, ঠিক আছে? মানে সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই ভার্ডিক্ট, সেটাই মেনে নিতে হবে একদম, ঠিক আছে, চোখ বন্ধ করে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট পয়েন্ট করো ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ওথ or affirmation। ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অ্যান্ড রেজিগনেশনটাও করে দাও একসঙ্গে। ওথ অর অ্যাফার্মেশন অ্যান্ড রেজিগনেশন, ঠিক আছে? আচ্ছা কি বলছে তাহলে? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন মানে, ওথ মানে হচ্ছে কি? শপথ বাক্য, ঠিক আছে?
মানে শপথ বাক্যটা পাঠ, তাহলে ভাইস প্রেসিডেন্ট কার কাছে শপথ বাক্য পাঠ করবে? প্রেসিডেন্টের কাছে, তাই না? প্রেসিডেন্ট যদি না থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি না থাকে সিনিয়র মোস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবার দেখো এইখানে গল্পটা হচ্ছে, দেখা গেল প্রেসিডেন্ট নেই, প্রেসিডেন্ট যদি কাউকে তোমার হচ্ছে হলো পাঠিয়ে দিল যে হ্যাঁ তুমি গিয়ে ভাইস প্রেসিডেন্টের নেবে, তখন কিন্তু সে নিতে পারে। তখন কিন্তু হ্যাঁ প্রেসিডেন্ট কাউকে অ্যাপয়েন্ট করলো, তো প্রেসিডেন্ট মানুষকে অ্যাপয়েন্ট করে দিল, মানুষ তুমি গিয়ে ভাইস প্রেসিডেন্টটা তুমি নিয়ে নেবে, ঠিক আছে, ওত নিয়ে নেবে, মানুষ গিয়ে নিয়ে নেবে, চাপ নেই কোনো, ঠিক আছে, ক্লিয়ার। এবার রেজিগনেশন, তাহলে রেজিগনেশনটা কার কাছে দেবে? প্রেসিডেন্টের কাছে। ওকে, চলো লিখে নাও। Oath administered by the president. Oath administered by the president or some person appointed on that behalf of by him, or some person appointed or some person SOME some মানে অন্য কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে, some person appointed on that behalf of behalf of him ওকে। or এইটা গেল প্রেসিডেন্টের, মানে প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে প্রেসিডেন্টের বিহাফে প্রেসিডেন্ট কাউকে নিয়োগ করতে পারে। ওকে, আর কি বলেছিলাম? সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর কি হবে? সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট। সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট। ওকে, তা রেজিগনেশন কি করবে? নেক্সট পয়েন্ট লিখে নাও, রেজিগনেশন টু দা কি হবে? প্রেসিডেন্ট। রেজিগনেশন টু দা প্রেসিডেন্ট, তার মানে রেজিগনেশনটা কার কাছে দেবে জমা? প্রেসিডেন্টের কাছে। মানে যদি কখনো রেজিগনেশন করার ইচ্ছা হয় যে স্যার আমি আর ভাইস প্রেসিডেন্ট থাকতে চাইছি না, তখন সে কার কাছে জমা দেবে? ওকে, হ্যাঁ, জগদীপ ধনখড় সে তোমার রেজিগনেশন দিয়েছে, তাহলে কার কাছে দিয়েছে? দ্রৌপদী মুর্মুকে দিয়েছে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কমপ্লিট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক নাকি? এরপরে তো ক্লাস আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি করলাম? আজকে ফার্স্ট বললাম আমরা হচ্ছে পাওয়ার, ঠিক আছে, পাওয়ারের ফার্স্ট পয়েন্ট কি পড়েছিলাম? এক্সিকিউটিভ পাওয়ার, তারপর লেজিসলেটিভ পাওয়ার, তারপর ফিনান্সিয়াল পাওয়ার, তারপর জুডিশিয়াল পাওয়ার, তারপর ডিপ্লোম্যাটিক পাওয়ার পড়েছি, তাই না? হ্যাঁ বলো। ডিফারেন্স বিটুইন হচ্ছে অ্যাম্বাসাডার এবং হচ্ছে তোমার হচ্ছে হাই কমিশনার, এটা আমরা জেনেছি। ওকে, ক্লিয়ার। এরপরে পড়েছি ফাইন্যান্সিয়াল, এরপর হচ্ছে মিলিটারি পাওয়ার, এরপর হচ্ছে তোমার এমার্জেন্সি পাওয়ার। ওকে, কমপ্লিট। দেখো আরো কিছু একটু পাওয়ার আছে, তোমরা হয়তো বা মনে করতে পারো যে স্যার ওই পাওয়ারগুলো কি স্যার করে দিচ্ছেন, ঠিক আছে, সেটা হচ্ছে ভেটো পাওয়ার, ঠিক আছে, প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে, ঠিক আছে, ভেটো পাওয়ারটা আমরা এখানে পড়বো না, ঠিক আছে, ভেটো পাওয়ার কোথায় পড়বো? আমরা পড়বো পার্লামেন্টে, ঠিক আছে। মানে ভেটো পাওয়ারটা অ্যাকচুয়ালি কাজে লাগে হচ্ছে বিল, যে আমাদের যে বিলগুলো যাচ্ছে কিনা সেই বিলের উপর হচ্ছে ভেটো পাওয়ারের হচ্ছিল কাজ, ঠিক আছে। তাহলে আমরা ওইখানে তো আমাদের পড়তে হবে, তাহলে দুই জায়গায় আমরা শুধু শুধু পড়বো না, ঠিক আছে। ভেটো পাওয়ারটা আমরা পার্লামেন্টে যখন বিলটা কিভাবে ইন্ট্রোডিউস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেই বিলের উপর কিভাবে ভেটোর হচ্ছিল কাজ হয়, সেই ভেটোটা আমরা সেখানে পড়ে নেবো। ওকে, কমপ্লিট। এবার আমরা কি বললাম? তোমার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আমরা কি বললাম? কোয়ালিফিকেশন, ঠিক আছে। নেক্সট কি বললাম? নেক্সট বললাম ইলেকশন, ঠিক আছে। ইলেকশন প্রসেসটা কি হয়, মানে ভোটটা কি হবে? সিক্রেট ব্যালট হবে, একদম ঠিক আছে। এটা আমি আস্তে আস্তে করে তোমাদের ক্লিয়ার করে দেবো পরে। নেক্সট আর কি বললাম আমরা? ওথ বললাম, অ্যাফার্মেশন, রেজিগনেশন। ওকে, ক্লিয়ার, কমপ্লিট। এই পর্যন্ত কারো সমস্যা বাবু? না স্যার। একদম বুঝতে পেরেছো? দেখো আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, স্যার। ঠিক আছে, সব ক্লিয়ার তো মোটামুটি? হ্যাঁ স্যার। যতটা পড়েছো সেটুকু ক্লিয়ার হলেই হবে বাবু, ঠিক আছে।
ওকে চলো, এর পরের দিন আমরা প্রেসিডেন্টটাকে শেষ করব। প্রেসিডেন্ট শেষ করে, সরি ভাইস প্রেসিডেন্ট শেষ করব। ভাইস প্রেসিডেন্ট শেষ করার পর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের আর্টিকেলগুলো পড়বো। সময় থাকলে আমরা সেই কোশ্চেনগুলোও করব। ঠিক আছে? প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের যে কোশ্চেনগুলো হয়, নাকি? তাই তো? এরপরে ভাইস প্রেসিডেন্টের অল্প একটু কিছু আছে। ঠিক আছে? তারপর তোমাদের ওই আর্টিকেলগুলো একটু আছে। আর্টিকেলগুলো তোমরা যদি একটু হোমওয়ার্কই থাকলো তোমাদের, তোমরা একটু দেখে নিও আর্টিকেলগুলো। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? এর পরের ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করব। তখন কিন্তু বলো না, "স্যার আমি তো শুনতে পাইনি স্যার, জানি না, মনে নেই, পড়িনি।" এটা বলো না কিন্তু। ঠিক আছে? পড়ে আসবে, দেখে আসবে, তারপরে আমি তোমাদেরকে করিয়েও দেব। তাহলে কি হবে, পরের দিন ক্লাসগুলো কোশ্চেন গুলো করাতে পারবো। আর নাহলে তোমরা বলবে, "স্যার আমি তো দেখে আসিনি স্যার।" ঠিক আছে? ক্লিয়ার? চলো, ভালো থেকো সবাই।